স্লাইড কি দেখা যাচ্ছে? আর কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি ভাই, জি। আচ্ছা। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমাদের হচ্ছে আধুনিক যুগ ৯ এর উপরে ক্লাস হবে। আজকে আমরা হচ্ছে মোটা দাগে ৪ জনকে নিয়ে মেইনলি আলাপ আলোচনা করব। এরপরে যদি আমাদের সময় থাকে আমরা সংক্ষেপে কিছু জিনিস আরো দেখার চেষ্টা করব। তো আমাদের যে ৪ জন আজকে আলোচ্য ইয়েতে আছে তারা হচ্ছে সৈয়দ অলিউল্লাহ, সৈয়দ শামসুল হক, মুনীর চৌধুরী, জহির রেহান। আমাকে একটু আ কয়েকজনের বিখ্যাত কয়েকটা গ্রন্থের নাম বলেন তো আপনারা? যে ওনার এই গ্রন্থগুলো ইম্পর্টেন্ট। লাল সালু, তরঙ্গ ভঙ্গ, বগিবির, উজানের মৃত্যু। না না, উজানের মৃত্যু কি আছে? আছে। আচ্ছা, আর মনে নাই ভাই। চারটা মনে পড়ছে। আচ্ছা। সৈয়দ নজরুলের হচ্ছে উপন্যাসের মধ্যে আছে কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা, লাল সাগর, আর হচ্ছে দ্য আগলি এশিয়ান। এই কটা হচ্ছে তার উপন্যাস। আর তার যেসব নাটক আছে যেগুলো বিখ্যাত, তার মধ্যে আপনি বলছেন বহিঃপিঠ, সুড়ঙ্গ, উজানি মৃত্যু, আর এটা হচ্ছে তরঙ্গভঙ্গ। এগুলো হচ্ছে তার নাটক। এছাড়া তার ছোট গল্প আছে, যেরকম আপনারা একটা ছোট গল্প পড়ছিলেন, আহ একটি তুলসী গাছের আত্মকাহিনী, তারপরে নয়নচারা, এসব। সৈয়দ শামসুল হকের হচ্ছে কি পড়তে হয়, দু একটা নাম বলেন তো বিখ্যাত। আচ্ছা, এর মাঝখান দিয়ে আমরা হচ্ছে লাল সালুটা পড়বো, আর বন্দি হচ্ছে শিবির থেকে। তরঙ্গভঙ্গ পড়বো। কি সৈয়দ বন্দি শামসুল হকের শিবির। কি বললেন? বন্দি তাহলে শিবির শামসুর থেকে। রহমান, শামসুর রহমানের কি? ও আচ্ছা, সরি সরি, শামসুল হক, সৈয়দ শামসুল হকের হচ্ছে একটা কাব্যনাট্য প্রণীত পড়ছেন। প্রণীত জীবন, ওনার আত্মকাহিনী। আচ্ছা, তোমার প্রথম জিনিস। উপন্যাস আছে ভাই অনেকগুলো, নাম মনে পড়তেছে না এই মুহূর্তে। আহ, আচ্ছা, কোন কাব্যগ্রন্থ? ও গ্রন্থ তো আছে। আচ্ছা, ভাই ওনার আমার হচ্ছে কাব্যগ্রন্থের একটা আচ্ছা, সমস্যা নেই। ওনার কাব্যগ্রন্থের একটা স্বতন্ত্রতা আছে, তো বলতে পারেন? ওনার কাব্য, ওনার লেখায় কবিতা চলে না। স্বাধীনতার কথা, আকাঙ্ক্ষার কথা। না, ভাষাগত দিক থেকে। এটা এর আগে আমি একদিন জিজ্ঞেস করছিলাম, কে জানি একটা উত্তরও করছিল। ওনার কাব্যগ্রন্থের মানে কবিতার ভাষা হচ্ছে আঞ্চলিকতার ইয়ে আছে, টান পাওয়া যায়, আঞ্চলিক ভাষারীতি উনি ব্যবহার করে, বিশেষ করে রংপুর অঞ্চলের ভাষা। ওনার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে পরাণের গহীন ভিতর। আচ্ছা, ওনার যেসব উপন্যাস আছে, যেরকম দেয়ালের দেশ, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে, খেলারাম করে যা, নিষিদ্ধ লবণ আছে, ওনার মেইনলি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে ৩টা। হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। একটা হচ্ছে নিষিদ্ধ লবণ, নিষিদ্ধ লবণ, তারপর হচ্ছে কি যেন, নিমিত্রাং না, নিষিদ্ধ লবণ, নীল দংশন, নীল দংশন, আর একটা হচ্ছে ত্রাহি। এই তিনটা হচ্ছে না মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আর ওনার একটা মুক্তিযুদ্ধ লাল ভিত্তিক গোলাপ, কাব্যগ্রন্থ আছে। নরকে লাল গোলাপ। নরকে লাল গোলাপ কি ওনার? আর কারো কিছু মনে করতেছি কিনা। আচ্ছা, ঠিক আছে, পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা কাব্যনাট্য। এছাড়া ওনার আরো দুইটা আহ, কি বলে না, ওনার যদি কাব্যনাট্যের ভিতরে আরো আমরা পড়ি, আর একটা আছে নুরুল দিনের সারা জীবন। কি বলে, হ্যাঁ, নুরুল দিনের সারা জীবন। নুরুল দিনের সারা জীবন। এই যে নুরুল দিনের সারা জীবন লেখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করলে হচ্ছে আমাদের হচ্ছে যে সংস্কৃতি মন্ত্রী যেন কি আছেন, আসাদুজ্জামান আসাদুজ্জামান। ভাই। হ্যাঁ, ওনার হচ্ছে এই নুরুল দিনের সারা জীবন শুরু করার আগে একটা ইন্ট্রো জাগো টাইপ ভাই আছে। কণ্ঠস্বরে ওইটা ভাই। জাগো জাগো ভাই ভাই কণ্ঠস্বরে। কোনটা, রাইট, যেটা লাস্ট লাইন ওইটা। ওইটুকু একটু শুনবেন কয়েকবার করে, এটা বেশ ইম্পর্টেন্ট। মানে লিখে আসতে কোনো জায়গায় খাটাইতে পারলে ভালো। এটা হচ্ছে রংপুরের কৃষক বিদ্রোহের উপরে ভিত্তি করে লেখা। ওই কৃষক বিদ্রোহের প্রাণ পুরুষ ছিল নুরুল উদ্দিন। তো নুরুল দিনের উপরে ভিত্তি করে এটা লেখা আছে। এছাড়া ওনার আরো আছে, যেরকম গণনায়ক আছে।
এখানে এখন তো এর মধ্যে হচ্ছে পায়রাস পাওয়া যায়, আমরা এটা দেখবো নুরুল দিনের সারা জীবন। আসলে এখানে একটা রাইটারে এত কিছু আছে বুঝছেন, একজন নিয়ে আসলে একদিন করলে পোষায়। হ্যাঁ সেইখানে খুব টাফ আর কি, বুঝতে পারতেছেন। তা আমাদের যেসব জিনিস লাগবে রিটেনের জন্য সেই সব জিনিস আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, তারপরে মনির চৌধুরী আর জহির রায়হানের আমাদের বেশি কিছু দেখা লাগবে না। একটু বলেন তো মনির চৌধুরী জহির রায়হান নিয়ে আপনার কি দু একটা বলেন তো, এর মধ্যে কেউ মনির কি কারো চৌধুরী ভাই হচ্ছে টাই কিনা? কবর, রক্তাক্ত প্রান্তর। আর মনির চৌধুরীর খবর। ভাই হচ্ছে বলেন বলেন। কবির চৌধুরী, মনির চৌধুরী কে? বুদ্ধিজীবী। হ্যাঁ হ্যাঁ, কবির চৌধুরী মনে হয় ভাই। জি ভাই। আর জহির রায়হানের আচ্ছা, ক্ষেত্রে হচ্ছে শহীদুল্লাহ কায়সার। বাট শুধু মনির শহীদুল্লাহ চৌধুরীটা কায়সার। মোস্ট কবির আচ্ছা চৌধুরীর আচ্ছা মামা, আচ্ছা, তো সে ঠিক ওর আছে। নাম। ওকে। তাহলে হচ্ছে জহির রায়হান আর মনির চৌধুরী এই দুইজনরে আমরা একটা বিশেষ জায়গার জন্য পড়বো, সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক যদি গ্রন্থের সমালোচনা আসে সেই জন্য পড়বো। একটা হচ্ছে আরেক ফাল্গুন আর একটা হচ্ছে কবর। আর এছাড়া ভাষা আন্দোলন ভিত্তিক কি আপনারা আর কোনো কিছু পড়ছেন গত ক্লাসে বা তার আগে মনে হ্যাঁ, পড়ে? আত্মনাদ। আর্তনাদ তো মনে হয় আমি পড়াই নাই। সেলিনা হোসেনের কি কোনো কিছু পড়ছেন? যাপিত জীবন, নিরন্তন ঘণ্টাধ্বনি। জাপিত অর্জুন। আচ্ছা ঠিক আছে, জাপিত জীবনটা বসছিলাম। তাহলে ওনাদের হচ্ছে মেনলি মুক্তিযুদ্ধ মানে ভাষা আন্দোলন ভিত্তিক যে গ্রন্থ সমালোচনা, সেইখানে হচ্ছে ওনাদের ইম্পর্টেন্ট আর কি। এছাড়া 3 বার বা 6 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে, যেরকম ওনার ইয়া কি বলে অনুবাদ নাটক কি আছে, তারপরে মৌলিক নাটক কি আছে, ওগুলো আসতে পারে, বা সাহিত্য যেগুলো আছে সেই সব। আচ্ছা আমরা উম, এই ইয়েতে যাওয়ার আগে আর কিছু রাইটার নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের মূল আলোচনায় আমরা যাব। আপনারা আমাকে একটু বলেন তো, মানে আজকে আমাদের 9 নম্বর ক্লাস চলতেছে। আমরা প্রথম 5 ক্লাসে হচ্ছে একদম যাদেরকে না পড়লে না এরকম মানুষজন নিয়ে পড়াশোনা করছিলাম। হ্যাঁ, এছাড়া আপনাদের হচ্ছে মাথায় আছে এরকম কিছু মনে পড়ে কিনা, আমি হচ্ছে টানা কিছু কবি সাহিত্যিকের নাম বলে যাই। উম, ভাইয়া প্রথমে হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয় কুমার, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, উম, তারপর হচ্ছে জসীমউদ্দিন, না আচ্ছা, জসীমউদ্দিন না। আমরা জন্ম অনুসারে ওইভাবে ওই সিকোয়েন্স ধরে ওইখান থেকে পড়ে আসছি, আমাদের ওইখানে গ্যাপ ট্যাপ নাই। আমাদের আর যা যা আমরা দেখতে পারি সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম। এইটা হচ্ছে কোনোবার সেভাবে আসে নাই, আসলে আসতে পারে। অদ্বৈত আখতারুজ্জামান, মল্লবর্ষে। হ্যাঁ অদ্বৈত মল্লবর্মণের। তারপরে আবু ইসাকের একটা আছে সূর্য দীঘল বাড়ি। সূর্য দীঘল বাড়ি। আচ্ছা, আবু জাফর ওবায়দুল্লাহ একটা কাব্যগ্রন্থ লিখছে, নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। আচ্ছা, এরপরে হচ্ছে আবুল মনসুর আহমদ আমরা ওইভাবে পড়বো না। আল মাহমুদ পড়বো না, আহমদ শফা পড়বো না। আচ্ছা, আহসান হাবিব নিয়ে সেভাবে প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই। হ্যাঁ, আহসান হাবিব নিয়ে আমি হচ্ছে ইম্পর্টেন্সের খাতাও রাখলাম না এতদিন যখন আসে নাই। কাজী ইমদাদুল হক তো এসব লাগবে না, কায়কোবাদ কালী প্রসন্ন জসিমউদ্দিন পড়ছি আমরা, জহির রায়হান আজকে পড়বো। আচ্ছা, জাহানারা ইমামের 71 দিনগুলি, এইটা আমাদের মাস্ট দেখা লাগবে। এইটা আমি আপনাদের এইটা নিয়ে টাচ না করে গেলে পাওয়া হবে। জাহানারা ইমামের 71 দিনগুলি কেউ পড়ছেন এই বইটা? জি ভাইয়া পড়ছে। আচ্ছা good. জীবনানন্দ দাশ আমরা পড়ছি, দ্বিজেন্দ্রনাথ প্রধান দীনবন্ধু পড়ছি। নীলিমা ইব্রাহিমের, আচ্ছা নীলিমা ইব্রাহিমের একটা আছে আমি বীরঙ্গনা বলছি, ভালো জায়গায় পড়ছে এটা, একই টাইপের। আমি বীরঙ্গনা বলছি, এখানে হচ্ছে 7 জন বীরঙ্গনার কথা বলা আছে। প্যারীচাঁদ মিত্র পড়ছি, প্রমোদ চৌধুরী পড়ছি, ফজল পড়বো না, বঙ্কিম পড়ছি, বিহারী বৈকুণ্ঠচা বিভূতি মধুসূদন মানিক, মীর মোশাররফ পড়ছি, মুনীর চৌধুরী তো আজকে আছে। মোতাহার হোসেন, আচ্ছা মোতাহার হোসেন চৌধুরীকে আমরা পড়ি নাই। এর মধ্যে মোতাহার হোসেন চৌধুরীটা আমাদের পড়তে হবে প্রাবন্ধিক হিসাবে। মোতাহার হোসেন চৌধুরী। রবীন্দ্রনাথ তো পড়ছি ঠিকঠাক করে, শওকত আলী পড়ছি, শওকত ওসমানে পড়া হয়েছে। আচ্ছা, শরৎচন্দ্রটা আমরা টোটালি পড়ি নাই।
শরৎচন্দ্র ওর হচ্ছে কিছু ছোট গল্প আমাদের দেখতে হবে, এখান থেকে অবশ্য রিজনের প্রশ্ন আসে নাই, কিন্তু দেখে রাখতে হবে আর কি। শহীদুল্লাহ কায়সার মনে আমরা পড়ছি, সংসপ্তক আর সারেঙ্গও দুইটাই পড়া হয়েছে না? না ভাই, শহীদুল্লাহ কায়সার সম্পর্কে পড়া হয় না। শহীদুল্লাহ কায়সার পড়া হয় নাই। আচ্ছা, শহীদুল্লাহ কায়সার হচ্ছে সংসপ্তক বা সারেঙ্গ আজকে পড়ে ফেলবো। আচ্ছা, এখানে একটা হচ্ছে সংসপ্তক আর এটা হচ্ছে সারেঙ্গ। আচ্ছা, শামসুর রহমান, আচ্ছা শামসুর রহমান এখনো পড়ানো হয়নি, এই একটা ইম্পর্টেন্ট জিনিস থেকে গেছে। শামসুর রহমান থেকে গেছে, সব সৈয়দুল্লাহ কি হয়েছে। আজকে পড়াবেন এগুলো? না 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 না, এর মধ্যে মেইনটা আজকে এই চারটা পড়াবো। আপনাদের তার এরপরের একটাই মাত্র ক্লাস বাদ আছে, এই জন্য আপনাদের সামনে রেখে হচ্ছে আমি একটু ঠিক করতেছি যে কি বাদ আছে না আছে, যাতে দু একটা বাদ গেলে আপনাদের মাথায় আসলে আমাকে একটু ইনপুট দিতে পারে। সেলিনা আমরা পড়ছি, সেলিম আলদিন পড়বো না, সৈয়দ আলুল্লাহ সৈয়দ আলুল্লাহ তো আজকে আছে, মুস্তফা আলী পড়ি নাই, মুস্তফা আলীর হচ্ছে আচ্ছা ভ্রমণ কাহিনী আমাদের একটা আসলে পড়া উচিত, যে কোনো একটা ভ্রমণ কাহিনী। তা আমরা হচ্ছে দেশে বিদেশে এটা দেখবো। হ্যাঁ, কেন বলতে পারে যে ভ্রমণ কাহিনী বেশ কোনো একটা গ্রন্থ সমালোচনা করো, যেদিকে প্রশ্ন যাইতেছে আসলে কোনো ঠিক ঠিকানা নেই। সৈয়দ শামসুল হকের পায়রাস পাওয়া যাও, এটা হচ্ছে আপনার দুইবারই প্রায় পরীক্ষা আসছে, মানে 37-40 আইছে, ওর কাছে আছে। আচ্ছা, হুমায়ুন স্যারের নিয়ে পড়তে হবে আমাদের, হুমায়ুন আহমেদ আমরা পড়ি নাই। এই এই তাহলে মোটা দাগে হচ্ছে আমরা এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইজন, যেটা না পড়াইলেই না। আর এই কয়টা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল করতে হবে আর কি, মানে একটা করে যদি গ্রন্থের কথা বলি, একটা দুটো তিনটে উপন্যাস, চারটা পাঁচটা উপন্যাস। আচ্ছা ঠিক আছে, ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের আহ, আমার মাথায় যেটুকু আছে আর কি, যা আমাদের বাদ আছে, বাদের মধ্যে এগুলা ইয়ে আছে। ঠিক আছে। আর আপনারা হচ্ছে উম, আগামী ক্লাসের আগে মোটামুটি সবকিছু একটু দেখে ফেলার চেষ্টা করবেন। হ্যাঁ, আজকে খুব ভালো হতো যদি শামসুর রহমান অ্যাটলিস্ট পড়াই ফেলতে পারতাম। দেখে যদি পারি শামসুর রহমানটা পড়াই ফেলবে আজকে, অন্তত পক্ষে শামসুর রহমানটা পড়লে আমাদের হচ্ছে ঝামেলা মিটে যায়। আর বাকি যা আছে এগুলা আপনারা দেখলেও চলবে, বা আমার এভাবে ইনপুট দেওয়ার কিছু নাই, ইম্পর্টেন্ট না। তাহলে হচ্ছে, তাহলে আমরা একটু পুরো জিনিসটা একবার একটু রিকল করি। আচ্ছা, পিডিএফ কি চেঞ্জ করলে কি আপনাদের ইয়ে চেঞ্জ হয়ে দেখাচ্ছে না? জি ভাই, দেখাচ্ছে। সব ঠিক আছে। আচ্ছা, আমরা একটু রিকল করি, তারপর হচ্ছে যাই, কারণ আমাদের শেষের দিকে তো পড়ার থেকে মেইন হচ্ছে সবকিছু আসলে মাথায় রাখা। দেখেন, আমরা একদম প্রথমে জন্ম সাল অনুসারে যাচ্ছিলাম। ঈশ্বরচন্দ্র গুপ্ত দেখছি, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু বিহারী লাল, এইটা ক্লাসে দেখছি। এরপরে 2 নম্বরে এসে আমরা হচ্ছে বঙ্কিম, মীর মশাররফ, একবার। আর যেহেতু বঙ্কিমের উপন্যাস পড়তেছিলাম, এই জন্য রবীন্দ্রনাথের উপন্যাস এখানে পড়ছিলাম। এছাড়া পড়ছিলাম প্রমথ চৌধুরী। আচ্ছা, এরপর হচ্ছে রবীন্দ্রনাথের বাক্যাংশ পড়ে আমরা জসীমউদ্দিন আর হচ্ছে জীবনানন্দ দাশে চলে গেছি, মানে খুবই ঠিক আছে। এরপরে 4 নম্বরে, আচ্ছা ওই দিন জসীমউদ্দিন শেষ হয় নাই, এই জন্য আমরা জসীমউদ্দিন প্লাস পঞ্চপাণ্ডবের মানে জীবনানন্দ, তারপর হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব, বুদ্ধদেব, অমিয় চক্রবর্তী, ওনাদের নিয়ে পড়ছি। তো মেইনলি এখানে হচ্ছে পঞ্চপাণ্ডব নিয়ে বলা হয়েছিল। হ্যাঁ, তো আমার একটু মাথায় যেটা আছে সেটা হচ্ছে পঞ্চপাণ্ডব কেন বলা হয়, এটা আপনাদের আমি ভালো করে যদিও বুঝাইছি, তারপরে এটা ওইখানে নোট দেওয়া নাই, এটা আমি একটু অ্যাড করে দিব কেন পঞ্চপাণ্ডব বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে কাজী নজরুল নিয়ে পুরো একটা ক্লাস হয়েছে।
কাজী নজরুল তো আপনাদের মাথায় থাকার কথা, যা পড়ছেন পারবেন না? সাম্যবাদী আসলে বা বিদ্রোহী মিথ্যার ব্যবহার এই ধরনের প্রশ্ন আসলে কাজী নজরুল যদিও 45-এ চলে আইছে, তারপরে নজরুল বারবার আসার মতো প্রশ্ন আর কি। আচ্ছা, 6-তে এসে আমরা পড়ছি হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আর প্রিভিয়াস ইয়ারে যা যা প্রশ্ন আছে সেইগুলো দেখছিলাম যে এর মধ্যে কি বাকি আছে না আছে, বা যা যা পড়ছি আমরা কতদূর কি পড়ছি, কতদূর কি মাথায় আছে না আছে। আচ্ছা, এইটা একটু আমাদের আবার রিকল করতে হবে, যেরকম উইলিয়াম কি বলে ফোর্ট উইলিয়াম কলেজ টলেজ এসব আমরা বিস্তারিত ভাবে দেখি নাই। তার মানে হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উপরে আমরা ক্লাসটা করছি, ওই ক্লাসের কিছু প্রশ্ন স্টার্ট দেওয়া আছে, ওইগুলো আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। কাজী নজরুল গেল, এটা গেছে। আচ্ছা, এখানে পড়ছিলাম শুধু বিভূতি আর মানিক। আর লাস্ট এটা কোনটা গেছে? 8-এ পড়ছে সেলিনা, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, শওকত ওসমান। আর আজকে আমরা দেখবো হচ্ছে এই 4 জন। আচ্ছা, মোটামুটি হচ্ছে কি পড়ছি আর কতটুক কি, অল্প একটু যা বাকি আছে এটা আমরা একটু মোটামুটি মাথায় নেওয়ার চেষ্টা করলাম। আপনাদের ওভারঅল কোনো কিছু বলার আছে কিনা আমাকে একটু বলেন তো, যে কোনে চাওয়া পাওয়া আর কি, আধুনিক যুগ রিলেটেড, আধুনিক যুগের উপর আমরা প্রায় 10টা ক্লাস করতেছি, যে এই জিনিসটা হইলে ভালো হইতো বা এরকম কোনো কিছু। ভাই এই হচ্ছে নাট্যকার যে সেলিমাল দিন সম্পর্কে কি পড়তে হবে ভালো করে, ওর তার যে নাট্যকার ইয়েগুলো আছে। সেলিম আল দিন হচ্ছে গ্রাম থিয়েটারে ইয়া, আর হচ্ছে ওনার কতগুলো নাটকের নাম মনে রেখে লিখতে পারবেন। এই এই যে রাইটার গুলা, যেরকম ধরেন নুরুল মোমেন নিয়ে কোনোদিন আসলে শুধু নেমেসিস নিয়ে আসবে, কিন্তু রিটেনে এখন পর্যন্ত আসে নাই বা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আর নাট্যকার সেলিম আল দিনের বঙ্কাংশুল ওনার লেখা না? বঙ্কাংশুল, হাতুদাই, অর্গজ, এগুলা। সেলিম আল দিনই তো হচ্ছে গ্রাম থিয়েটারের প্রবর্তক, তাই না? জি ভাই। তো হ্যাঁ, তো যদি সেলিম আল দিনকে নিয়ে আসে তাহলে হচ্ছে ওই কয়েকটা নাটকের নাম লিখে তারপরে হচ্ছে কিছু কথা বলতে হবে আর কি, ইন জেনারেল কথাবার্তা নাটকের ভিতরে বলে দিতে হবে এইভাবে। ভালো করে ওইভাবে পড়ার মতো না আর কি, আসে নাই এখন পর্যন্ত। আচ্ছা, আপনারা যখন আহ এই তো বঙ্কাংশুল হাতু দেয়, ঠিক আছে, এইখান থেকে কীর্তন খোলা না, এখান থেকে কোনো কিছু ওরকম ডিটেল পড়া লাগবে না। উনি গ্রাম থিয়েটারের প্রবর্তক ছিল, পড়াকে নিয়ে ডিটেল আশা করি আসবে না, ঠিক আছে? শুধু কয়েকটা নাটকের নাম মনে রাখবেন। আপনারা যে কাজটা করবেন, আপনারা পিলিতে যেটা পড়ছেন না, সাহিত্য, আধুনিক সাহিত্য, ওইটা পুরোটা বা চোখ বুলাবেন। পিলিতে যা পড়ছেন, মানে যেখান থেকে পিলি পড়ছেন আর কি, ওইখান থেকে একবার চোখ বুলাবেন। বুঝতে পারছেন? আপনারা কে কোন বই পড়ছেন প্লিজ আমাকে একটু বলেন তো, একটু র্যান্ডমলি শুনি। শিকড়কে ফলো করছিলাম। কোনটা? সাহিত্য রানা ঘোষ। শিকড়। আহ, শিকড়ের সবুজ বইটা? জি ভাইয়া, মানে প্রিলির একটা বই আছে না। আচ্ছা, সাবাস, ঠিক আছে। আচ্ছা, রানা ঘোষ স্যার আমার খুব প্রিয় রাইটার, প্রচুর পরিমাণ কোটেশন দেওয়া আছে। আচ্ছা, আর রানা ঘোষের একটা রিটেন একটু একটু দেখতেছি, মানে প্রতিটা ইয়ার হুম, শেষ। আপনি শোনেন যে ভাই শিকড় পড়ছেন, শিকড়ের সবুজ বইটা, ওই বই দেখবেন হচ্ছে প্রত্যেকটা রাইটারের নিচের দিকে গ্রন্থ পরিচিতি দিলে একটা দুইটা গ্রন্থের নাম লেখা আছে, আছে না? জি ভাইয়া, আছে আছে। এইটা রিটার্নের জন্য খুব মানে সহায়ক একটা জিনিস। হ্যাঁ, যদি প্রিলির সময় আপনি ওই জায়গায় একটু দাগায় থাকেন তাহলে অনেক আগায় আছেন। তবে অত আসলে দেখা পারা যায় না, অনেক তো। জি ভাই, আমি সবগুলোকে লাস্টে দেখি নাই। আমি হচ্ছে 30টা বা 35টা কবি সাহিত্যিকের নাম আলাদা করে, উপন্যাস, তারপর গ্রন্থ, যেগুলো যেগুলো লাগবে ওগুলো নোট করে রাখছি, কারণ এতগুলো একসাথে মাথায় ঢুকে ওই না। ওই সবুজ বই থেকে। হ্যাঁ, সবুজ বই থেকে। হুম। এই সবুজ বইটা, এটা আমার খুব প্রিয় একটা বই। আমি এই বই পুরোটা কয়েক দফা পড়ছি। মানে কতবার যে পড়ছি আমি জানি না। এবং মানে বই যত বড় হয় ওর মাঝখানে আসলে আর আমার যেটা কনসেপ্ট আর কি, ধরেন আমি যেরকম মানে বেসিক ভিউ পড়ি, কি জন্য বেসিক ভিউতে সব থাকে, তো কি বাদ দেওয়া যায় সেটা হচ্ছে আমি বুঝি যে এটা আমার পড়ার দরকার নেই, কিন্তু সবকিছু আপনি দিয়ে দেন। আমার লজিক হচ্ছে এইটা, যে আপনাকে দেয়া থাকবে সব, কি পড়তে হবে না পড়তে হবে আপনার সামর্থ্য অনুসারে বা ইম্পর্টেন্স অনুসারে, গুরুত্ব অনুসারে আপনি ব্যবহার করবেন। এটা হচ্ছে সব থেকে সহজ উপায়। তো শিকড়ের ওই বইতে এত কিছু লেখা আছে,
তবে তার থেকে বড় বই হচ্ছে মাহবুবুল আলম স্যারের ওই বইটা, ওটা আসলে পড়া ইম্পসিবল আর কি। ওই বই আমি খুলে বসলাম, ওটা পড়াই। যাক, আমরা হচ্ছে তাহলে আমাদের মোটামুটি মূল আলোচনায় আসি। আপনারা যা করছেন, এই যে 7টা পিডিএফ এ যা পড়া হয়েছে, মোটামুটি মানে মাথায় তো টুকটাক আছে, রিভিশন দিলে পারবেন না লিখতে? আমি আপনাদের ব্যাচ নিয়ে খুব আশাবাদী আর কি, যে 8-10 জন রেগুলার ক্লাস করছেন, এই কোর্সে টোটাল কতজন আছেন আমি জানি না, কিন্তু আমি ম্যাক্সিমাম হচ্ছে 15 জনের বেশি পাই নাই। এবারও যে হচ্ছে কিছু নাম আমার মুখস্থ আছে, যে 8-10 জন রেগুলার ক্লাস করছেন, মানে আমি কি বলবো, আহ, প্রথম পড়াচ্ছি আপনাদের, আমারও এটা খুব আহ, একটা আবেগের জায়গা আর কি, সাহিত্যের এই জায়গাটা। তা আপনারা যদি পরীক্ষায় ওই জিনিসটা ফুটাই দিয়ে আসতে পারেন, তাহলে হচ্ছে সবকিছু সার্থক, বা ফাইনালি হচ্ছে আপনাদের ক্যাডার হওয়ার যাত্রায় যদি এগুলো কোনো কাজে লাগে সেই ক্ষেত্রে। কারণ যদি শুধু রিটেনের জন্য আমি যখন আর কি প্রথম আহ, সাহিত্যে রিটেন এটা শুরু করি, আমার মনে আছে আমার একটা ফ্রেন্ড ছিল, এনএসআই তে আছে। তো ওর হচ্ছে রানা ঘোষ স্যারের একটা নোট ছিল। তো ওই নোটটা মানে একটা পিডিএফ ছিল, ওই পিডিএফটা আমরা পড়ছিলাম 2-3 বন্ধু। প্রত্যেকবার রিটার্নের আগে ওই পিডিএফটা খালি আমরা খোঁজ করতে যে এই অমুকের পিডিএফটা কই, পিডিএফটা কই, এরকম। ও খুব সুন্দর করে রানা ঘোষ স্যার হচ্ছে মধ্যযুগের টাইমে আমরা 2টা ক্লাস করছিলাম, প্রায় 4-8 ঘন্টা, অসাধারণ পড়াইছে উনি। এরপর আধুনিক যুগে আমি অন্য স্যারকে ফলো করছি, যাই হোক, এক শিক্ষা ক্যাডারে। এরপর হচ্ছে সাহিত্যের প্রিপারেশন অন্যভাবে নেওয়া শুরু করছে, বুঝছি যেভাবে আসলে পড়ে মানে গতানুগতিক হইতেছে না, কিন্তু সবকিছুর একটা স্টার্টিং টা থাকা লাগে। তা আপনাদের আর কি স্টার্টিং যেমন হোক, বা আমার 3-4 বিশেষে যত দিকের যত কিছু জানাশোনা আছে সব আপনাদের এর ভিতরে ইনপুট দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এখন এইটা আসলে কতদূর কি হজম করাইতে পারছি, বা আপনারা কতদূর আউটপুট দিয়ে আসতে পারবেন, কারণ এত কিছু আসলে মনে রাখাটা কঠিন। হ্যাঁ, এটা আমিও স্বীকার করি, কিন্তু তারপরেও আমার মনে হয় যে আসল কথা হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ, আপনারা যত বেশি কনফিডেন্ট থাকবেন যে হ্যাঁ আমি যা জানি। আমি পরীক্ষার হলে যখন ঢুকতাম, ধরেন আমি 44-এর আমার রুমের কথা বলতে পারি, আমি যে রুমে 44-এ যখন ঢুকছি, আমার জাস্ট এক বেঞ্চ আগেই হচ্ছে আমার ফ্রেন্ড বসা। ওরে আমি বিট করার কথা চিন্তাও করি না। তো ওই রুমে মোটামুটি সবাই আমার, অনেকেই পরিচিত বসে, অমুকের বন্ধু তমুকের বন্ধু। আমার প্রথম দিন একটু ভয় ভয় লাগছে যে এত মানুষ। আর আমি এই একটা পরীক্ষায় ঢাকায় দিছি, তো তেজগাঁওতে সিট করছি, তো এক ছোট ভাইয়ের সাথে, ছোট ভাইয়ের গাড়িতে যাইতাম। ওইখানে সব দেখি পরিচিত ছেলে পেলে, আশপাশের স্কুল টিস্কুল সব জায়গায়। এবং মানুষের যে মুভমেন্ট, এটা আমি খুলনায় যে পরীক্ষা দিছি সেখানে এরকম দেখিনি। দেখলে মনে হচ্ছে যে সব ক্যাডার হইতে আসছে। মানে বডির যে পশ্চারই অন্যরকম, তাদের শির দ্বারা সবার সোজা, তাদের কথাবার্তার টোন অন্যরকম। মানে আমার মনে হচ্ছে আমি যেখানে মানে চারপাশে যাদের দিকে তাকাই দিচ্ছি এরা মনে হয় সবাই ক্যাডার, আমার এমন মনে হইতেছিল। তো ওই সময় নিজেরা খুব মানে হঠাৎ কিছু সময়ের জন্য আমার খুব ইয়ে লাগতেছে। তো আমার ওই ছোট ভাই, আমি বলতেছি, আবির নাম, যে আমার তো খুব মানে ভয় লাগতেছে ছেলে পেলে চেহারা দেখা। তো ও বলতেছে ভাই আপনি বাংলাদেশ এফআইআর ধরে মুখস্থ বলেন, এটা কি ভয় হবে, যান পরীক্ষায়, কেউ হইলে যা হওয়ার হবে। তো রুমে ঢোকার আগে আমি জাস্ট বসার আগে চিন্তা করতাম, এই রুম দিয়ে যদি একটা ক্যাডার বেরোয়, একটা ক্যাডার যদি বেরোয় তাহলে আমি বেরোবো। হ্যাঁ, আর কে কি বেরোয়ছে না বেরোয়ছে সেসব চিন্তা করা যাবে না, এখান থেকে একজন বেরোলে আমার বেরোইতে হবে। যখন 43-এ পরীক্ষা দিই, আমি খুলনায় দিছি, তখন পরিচিত শুনতেছি অমুকে এখানে চাকরি করে, তমুকে সেইখানে চাকরি করে। আরে বাবা, এদের সাথে পারবো কি হবে, এরকম চিন্তা করতাম। অনেক অ্যাবসেন্ট ছিল, যাই হোক। আমার এই ডিপার্টমেন্টাল 2 ফ্রেন্ড ছিল এরকম, আমি মাঝখানে, একজন সামনে, একজন একদম লাস্টে রুমে। তো দেখতেছি ম্যাথে যে না, মোটামুটি ম্যাথের প্রশ্ন খারাপ হয়েছে, তারপরে খারাপ পরীক্ষা দিই নাই। তখনও আমার প্রিপারেশন যাই হোক, আমি চিন্তা করছি আচ্ছা ঠিক আছে, আশপাশে দেখে মনে হচ্ছে এখান দিয়ে যদি একটা ক্যাডার বের হয় আমি বেরোয় আসবো, আর কেউ হোক বা না হোক আমি এখান থেকে বেরোবো আর কি। আমার জানা মতো ওই রুম দিয়ে আমি তো ক্যাডার হয়েছি, আর আমার কুয়েটের ওই 2 ফ্রেন্ড, দুইজনই নন ক্যাডার পাইছে। তো আর পরিচিতদের মধ্যে কেউ এরকম আসে না আর কি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনার পড়াশোনা আপনার কনফিডেন্সটা আগায় দিবেন। আপনারা এমন ভাবে ঢুকবেন যে হ্যাঁ এই রুম থেকে যদি একটা ছেলে বেরোয় ক্যাডার হয়, সেটা আমি বেরোইতেছি। হ্যাঁ, এইটুকু কনফিডেন্টলি ঢুকবেন, এবং এই কনফিডেন্স আপনারা অনেক আগায় রাখবে। বুঝছেন, সেটা ম্যাথ মেন্টালের ক্ষেত্রে টের পাবেন। এ দেখ, ও আশপাশে শুনে গেছে, আমি পারি নাই মানে আর কেউ এটা পারে নাই, হিসাব শেষ। হ্যাঁ, পরীক্ষা খারাপ হইতেছে, আমার খারাপ হইতেছে মানে বাকি সবার অবস্থা আরো খারাপ। এই যে লাইনটা, যে তোমার খারাপ হইতেছে মানে বাকি সবার অবস্থা আরো খারাপ, এইটা আমার এক ফ্রেন্ড আমার খুব বলতো। ও অ্যাডমিনে আছে। তো ও বলতো যে তোমার আশপাশে যে স্ট্যান্ডার্ড মানুষের, তারা প্রিলিতে সবাই 140-150 করে পায়,
তো ওদের দিয়ে জাজ করে কোনো লাভ নাই। হ্যাঁ, মানে মাস পিপল হচ্ছে এরকম ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাইতে পারে না। এটা সত্য কথা, এটা আসলে সম্ভব হয় না। তো আপনারা আপনার পড়াশোনা, আপনার প্রিপারেশন, আপনার পরিশ্রম সবকিছু মিলাই আপনাকে এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করায় রাখতে হবে যে হ্যাঁ, এইখান থেকে কেউ বেরোইলে এটা আমি বেরোইতেছি, এবং আপনি ক্যাডার হইতে আসছেন। আপনার এখন নেক্সট ধাপ কি? রিটেন পরীক্ষা দেওয়া। রিটেন পরীক্ষা আপনার একটা এক্সপেক্টেড মার্ক আছে, সেটা 560, 70, 80, 90, 100, 600 যাই হোক। আমার একটা এক্সপেক্টেড মার্ক আছে, আমি রিটেনে মোটামুটি এরকম একটা জিনিস ম্যাক্সিমামটা ক্যারি করব। এরপরে আমার নেক্সট ফোকাস হচ্ছে ভাইবা। সবসময় নেক্সট ফোকাসের দিকে খেয়াল করবেন। আপনার পরিবার আপনার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এই মুহূর্তে আপনার পরিবারে কি হইতেছে না হইতেছে। আমি আপনাদের একটা পাগলামির কথা বলি। আমি যখন ঢাকায় যাই, প্রায় 10 দিনের জন্য গেছি ঢাকায়। তো আমার ফ্রেন্ড আমার তো মানে মানে কতটা আর কি আমরা মানসিক ভাবে পাগল আর কি। আমরা একজন বলতাম যে যারা বিসিএস এর পরীক্ষা দিতে হয় এরা খুব সুস্থ না, সবাই অসুস্থ। আমাদের চিন্তা একসময় এরকম হয়েছে যে আমাদের যদি পরিবারে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট হয় এই মুহূর্তে, তাহলে আমরা কি করবো? আমরা কি ফেরত যাব? মানে আমি কি ফেরত যাবো? আমার এরকম মনে হতো। মানে ওই সময় ব্রেন অনেক কিছু হাবি জাবি চিন্তা করতে থাকে। তো আপনারে খুব ফোকাস থাকতে হবে। আমি আসছি, পরীক্ষাগুলো শেষ করব খুব সুন্দরভাবে। ইংরেজি পরীক্ষাটা আমাদের 44-এর সময় খুব বাজে হয়েছে, মানে খুবই জঘন্য প্রশ্ন হয়েছে। ডিজিটাল ডিটক্স আইছে, প্রথমটাই বুঝি না কি ঘোড়ার ডিম আসছে এরকম। তো ওই পরীক্ষার প্রশ্ন দেখে আমার যেটা ওই সময় মনে হয়েছে যে এইটা একটা রেস, এই রেসে আমার সামহাও টিকে থাকতে হবে। এখন সবাই মনে করেন এই পজিশনে আছে, আমি এইখানে থাকলাম, সমস্যা নাই, কিন্তু আমি জানি এই জায়গায় পড়ে না যাই। আর যেটুকু আমার গ্যাপ আছে ওটা পরের দিন আমি পোষাই দিব না। বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে, বাংলা আছে, ইন্টারন্যাশনাল আছে, বিজ্ঞান আছে, মানে পরে সবগুলাই আমার স্ট্রং জোন, কোনোটা কোনো উইক জোন নাই। ও ঠিক হয়ে যাবে, কিন্তু রেসে আমারে টিকে থাকতে হবে। রেসে টিকে থাকা মানে কি? ধরেন যারা ভালো তারা 120 পাবে, 115 পাবে, 130-40 পাবে। আমি যেন মোটামুটি 100 পর্যন্ত পাই, যেন 90-85-তে না নামি। এইটা হচ্ছে দৌড়ে টিকে থাকা। হ্যাঁ, তো প্রাথমিক কথা হচ্ছে যে হ্যাঁ, আমি আমার দৌড়ে টিকে আছি। তো আমার বন্ধু বলছিল হ্যাঁ, দৌড়ে টিকে থাকাটা ইম্পর্টেন্ট। এই 44-এ প্লাস 41-এ আমি এমন একজন যে চিনি, যে সে পরবর্তী কোন একটা বিসিএস এ আহ মানে প্লেস করছে। হ্যাঁ, প্লেস করা তো বুঝেনি আর কি, মানে টপ 3-এর মধ্যে আছে কোন একটা ক্যাডারে। তিনি এই 44-এর, এবং তার ইংলিশ ভয়ানক স্ট্রং জন, তিনি এই 44-এর ইংলিশ পরীক্ষা দিয়ে আর কোনো পরীক্ষা দিতেই যান নাই। মানে এত তার বাজে পরীক্ষা হয়েছিল। তো সে তো 43rd-এ হচ্ছে প্লেস করছে। আবার 38-এর ফরেনের এক ভাই একবার গল্প করছিল যে তার পাশে 35 বিসিএস এর ইংলিশ ক্যাডারের, মানে ইংলিশের শিক্ষা ক্যাডার বসছে। 38-এর ইংলিশ প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছিল, আপনারা যদি দেখেন। তো ওই ভাই ইংলিশ পরীক্ষা দেওয়ার পরে ওই ভাই আর কোনো পরীক্ষা দিতে বসেন নাই। তো উনি বলে যে ইংলিশের শিক্ষা ক্যাডার সেই স্বয়ং আর আসে নাই পরীক্ষা দিতে। তো ইংরেজি পরীক্ষাটা দেওয়ার পরে অনেকে চিন্তা করে কি, বাজে পরীক্ষা দিচ্ছে, নেক্সট টাইম দেখবো। হ্যাঁ, অনেক সিচুয়েশন হয়। হ্যাঁ, আমি আপনাদের সাথে ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক কথাবার্তা বলছি আপনাদের। আহ, যাই সিচুয়েশন হোক না কেন, মানে দৌড় থেকে পিছায় আসবেন না, আসল কথা হচ্ছে তাই। এবং আপনারা যারা সবগুলা ক্লাস মোটামুটি করছেন, রেকর্ডেড করে থাকেন বা হচ্ছে সরাসরি করে থাকেন, প্রশ্ন উত্তরে অংশ নিয়ে থাকেন, যাই করেন না কেন, যারা করছেন আর কি, তাদের অন্ততপক্ষে বাংলা প্রিপারেশন অনেক ভালো, আমি একটু বিশ্বাস করি। এবং কেউ খুব বাজে পরীক্ষা, বাজে প্রশ্ন পেলেও 120-এর নিচে পাবেন না। আর সবকিছু স্বাভাবিক থাকলে 130-এর নিচে না পাওয়ার কোনো কারণ নেই, এটা পাবেনি। যাক, অনেক কথা হইলো, আমরা আমাদের আলোচনায় যাই। আমাদের আজকে প্রথম আলোচ্য টপিক হচ্ছে স্যার সৈয়দ ওয়ালিউল্লাহ। আগের দিন একজন জিজ্ঞেস করতেছিলেন যে হঠাৎ করে ওয়াহিদুল্লাহ স্যার এত হচ্ছে ইম্পর্টেন্ট হয়ে উঠলেন কেন। আমি বলছিলাম যে যেদিন আমরা এটা আলোচনা করব সেদিন দেখতে বলবো। দেখেন, ওনাকে নিয়ে একটা কথা বলা আছে এখানে, যে অনেকে তাকে বলে থাকেন বাংলাদেশের সাহিত্য চর্চার ইনস্টিটিউট। বাংলাদেশের সাহিত্য চর্চার ইনস্টিটিউট মানে তিনি নিজেই একটা প্রতিষ্ঠান সাহিত্য চর্চার ক্ষেত্রে। ওনার বাবা হচ্ছে সরকারি কর্মকর্তা ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং উনি নিজেও হচ্ছে সরকারি কর্মকর্তা ছিলেন। উনি রাষ্ট্রদূত হিসাবে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। উনি ঢাকা আঞ্চলিক জেলা তথ্য অফিসের তথ্য অফিসার হিসেবেও কাজ করছেন, মানে তথ্য ক্যাডারে। আহ ওনার হচ্ছে ভাষা, সরি, মুক্তিযুদ্ধের সময় ওনার অবদান অনেক বেশি। ওনার আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, তারপরে উনি প্রচন্ড পরিশ্রম করছেন আহ, টাকা পয়সা কালেক্ট করার জন্য। এবং বিচারপতি আবু সাইদ চৌধুরী ওনার বন্ধু মানুষ ছিলেন, তার সাথে বিভিন্ন জায়গায় এই যে মুক্তিযুদ্ধের সময় শিক্ষিত লোকদের কাজ কি ছিল, কমিউনিটিটারে একটু অ্যারাইজ করা, সেই কাজে উনি নিজেরা নিয়োজিত করছেন। এবং এক সময় এইসব মুক্তিযুদ্ধের চিন্তা, আহ আরো পারিবারিক সবকিছু মিলাই টেলাই উনি কিন্তু যুদ্ধের মাঝখানেই হচ্ছে
সম্ভবত কি স্ট্রোক করে না হার্ট অ্যাটাক করে মানে উনি মারা যান। ওনার যে সাহিত্যিক দিক সেই দিকটা কি আমরা হচ্ছে দেখি। উনি হচ্ছে প্রবাদ প্রতিম নক্ষত্র। পূর্ব বাংলার বাংলাদেশের সাহিত্য পথে তিনি হচ্ছে এক স্বতন্ত্র ভাষারীতি উনি দেখাইছেন। যে ভাষা, যে কাহিনী, যে কাহিনীর বিন্যাস, চরিত্র বিন্যাস, এর সাথে অন্য সাহিত্যিকের কর্মের কোনো মিল পাওয়া যায় না। বিষয়, কাঠামো, ভাষা, ভঙ্গিতে এই সবকিছুতে উনি একটা ভিন্ন ঘরানার জন্ম দিয়েছেন। ধর্মীয় গোঁড়ামি, ভণ্ডামি, কুসংস্কার এইগুলো সব ব্যবচ্ছেদ করছেন তার লেখায়। তার অন্যতম লেখার মধ্যে কি কি আছে দেখি। লাল সালু আছে, কাদো নদী কাদো আছে, চাঁদের অমাবস্যা আছে, অমাবস্যা। আচ্ছা, তারপরে দা আগলি এশিয়ান আছে, এগুলো আছে। উনি যখন হচ্ছে রাষ্ট্রদূত হিসাবে সম্ভবত ফ্রান্সে ছিলেন, তখন ওইখানে ওনার ওনার যার সাথে বিয়ে হয়েছে আর কি, তিনি ওইখানে রাষ্ট্রদূত হিসাবে ছিলেন। তাদের প্রণয় হয় এবং সম্ভবত 55 সালের দিকে, এই যে আচ্ছা, অস্ট্রেলিয়া সিডনিতে যখন উনি ছিলেন তখন ফ্রান্সের আচ্ছা, অ্যান ম্যারি ছিলেন হচ্ছে ফরাসি দূতাবাসে, আর উনি পাকিস্তানি দূতাবাস হিসেবে কর্মরত ছিলেন সিডনিতে। তখন তাদের পরিচয় হয় আর 55 সালে বিয়ে হয়। ওনার জীবনে হচ্ছে এই আনমারির হচ্ছে গুরুত্ব অনেক বেশি। ওনার লেখায় বা ওনার হচ্ছে পরবর্তী জীবন বা ওনার লেখায় যে রাজনৈতিক দিক ফুটে উঠছে সবকিছুই আর কি, বা রাজনীতিতে ওনার যেটুকু অবদান আছে। যাই হোক, এই এই কথাবার্তাগুলো ওনার পার্সোনাল লাইফ এখানে অ্যাড করা হয়েছে শুধুমাত্র ওনাকে চেনার জন্য। আপনারা কি কি শহীদুল আল্লাহর কোনো ছবি দেখছেন কোথাও গুগলে সার্চ টার্চ দিয়ে কখনো? না থাকলে একটু দেখে নেবেন। স্যার ওনার মতন দেখেছি, অনেক স্মার্ট, হ্যান্ডসাম। অনেক হ্যান্ডসাম, এবং ওই রকম হ্যান্ডসাম আর স্মার্ট মানুষ এখনকার যুগে হচ্ছে অ্যাডমিনে দেখা যায় না। ভয়ানক হ্যান্ডসাম। তার যে বসার যে স্টাইল মানে অসাধারণ। যাই হোক, এবং দারুণ আর কি এক কথায়। তো ওনার আমরা একে একে করে হচ্ছে ওনার লেখার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। অনেক কিছু আমরা হচ্ছে আজকে দেখবো ওনার সম্পর্কে। তো উনি হচ্ছে ওনার কর্মজীবন শুরু করছেন অনেক আগে, ছাত্র অবস্থাতে দ্য স্টেটমেন্টস পত্রিকায় হচ্ছে উনি আহ, চাকরি করতেন। তো দেশভাগের পরে হচ্ছে এখানে ছেড়ে দিয়ে তিনি হচ্ছে পাকিস্তান ঢাকা কেন্দ্রে হচ্ছে বার্তা সম্পাদক হিসাবে যোগ দিয়েছিল। এই সময় হচ্ছে সে উপন্যাস লেখা শুরু করে। তো উনি হচ্ছে যখন এই লাল সালু উপন্যাস লেখেন তখন মূলত উনি সাংবাদিক ছিলেন। এরপরে উনি হচ্ছে পাকিস্তানের হচ্ছে দূতাবাসে জয়েন করছেন। এরপরে এই যে 55 সালে বদলি হয়ে করাচির তথ্য মন্ত্রণালয়ে আসে। হ্যাঁ, হ্যান ত্যান বহুত কিছু উনি ওনার ব্যক্তিগত জীবনে করে গেছেন, এইখানে ওনার সম্পর্কে কথাবার্তা আছে। আমরা হচ্ছে ওনার লাল সালু উপন্যাসটা হচ্ছে একটু চলে যাই। আচ্ছা, এইখানে ওনার সাহিত্যকর্ম সম্পর্কে একসাথে বলা আছে। এই অংশটা আমি সব রাইটারের ক্ষেত্রে রাখার চেষ্টা করি কেন, যে যদি ইন জেনারেল কথাবার্তা আপনাদের লিখতে হয় যে সৈয়দ অলিউল্লাহর সাহিত্য গুণ সম্পর্কে আলোকপাত করো, বা উপন্যাস সত্তা হিসাবে বা ঔপন্যাসিক হিসাবে সৈয়দ অলিউল্লাহর গুণ কি, বা নাট্যকার হিসাবে সৈয়দ অলিউল্লাহর হচ্ছে গুণ কি কি আছে, বা সৈয়দ অলিউল্লাহর হচ্ছে সাহিত্যিক সাহিত্যিক স্বাতন্ত্রতা ব্যাখ্যা করেন, এই ধরনের যদি কথাবার্তা আসে তখন এই ইন জেনারেল কথাবার্তা গুলো পড়তে হয়। যে লাল সালু এটা, লাল সালুর ভিতরে উনি এই ধরনের কথাবার্তা বলছেন, চাঁদের অমাবস্যা এটা বলছেন, এইরকম। ওকে। তো তাহলে ওনার মোটা দাগে আমরা তিনটা দিক দেখলাম, একটা হচ্ছে উপন্যাস, একটা হচ্ছে উনি ছোট গল্প লিখছেন, আর একটা হচ্ছে উনি নাটক লিখছেন। উপন্যাসটা যদি আমরা দেখি, উপন্যাসের মধ্যে হচ্ছে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, দা আগলি এশিয়ান, এর কদর্য এশীয় টিশীয় কিছু না, দা আগলি এশিয়ান। দা আগলি এশিয়ান, হাউ টু কুক বিনস, এইটা একটা টিভিতে আসছিল কোন একটা ব্যাংকে। যাই হোক, তো আর তার ছোট গল্পের মধ্যে কি কি আছে, নয়নচারা আছে, দুই তীর, অন্যান্য গল্প, একটি তুলসী গাছের কাহিনী। এটা কিন্তু গল্প গ্রন্থ না, এটা একটা গল্প, একটা গ্রন্থের মধ্যে একটা গল্প। তো এটা আমরা পড়ছি ছোটবেলায়, মোটামুটি স্কুলে ছিল, ওই জন্য এটার কথা বলা লেখছি আর কি। এইটা হচ্ছে দেশভাগের কাহিনী নিয়ে লেখা। দেশভাগের কাহিনীতে একটা বাড়ি থাকে, ওই বাড়িতে একটা হিন্দু পরিবার থাকে, সেই হিন্দু পরিবারে স্বাভাবিক হচ্ছে তারা একটা তুলসী গাছের গোড়ায় প্রত্যেকদিন জল দেয়। দেশভাগের সময় ওই হিন্দু পরিবারটা চলে যায়, বাড়িটা হয় পরিত্যক্ত। ওই বাড়িতে পরবর্তীতে একটা মুসলমান কিছু মানুষ এসে আশ্রয় নেয়, পরিবার ঠিক না। তো তারা যখন আশ্রয় নেয় তারা কনফিউজড হয়ে গেছে যে এই যে তুলসী গাছটা তখন মৃত্যুর মানে মারা যাবে যাবে এরকম একটা অবস্থা। ওই তুলসী গাছটা কি জল দিবে নাকি দিবে না, তারা কনফিউজ। তারা তাদের যুক্তি হচ্ছে যে আচ্ছা এটা তো একটা ঔষধি গাছ, আমরা জল দিই, ধর্ম দিক চিন্তা না করে। ধর্মের সাথে কোনো রিলেটেড না, তুলসী গাছ হচ্ছে ঔষধি গুণ আছে, ওইভাবে তারা জল টল দিতে থাকে। তুলসী গাছটা আবার জীবন ফিরে পায়।
এক সময় এই যারা আছে এরাও দেশভাগের জন্য চলে যায়, ওই জায়গাটা আবার শূন্য হয়ে পড়ে, তুলসী গাছটা আবার একা হয়ে যায়। এই হচ্ছে তুলসী গাছের আত্মকাহিনী, যে ঘটনা আর কি সেইটা। যদি কখনো লেখার দরকার পড়ে যাতে লিখতে পারেন সেই জন্য বললাম। আচ্ছা, নাটকের মধ্যে কি কি আছে? এইগুলো আছে। আমরা নাটকটা হচ্ছে খুব ভালো করে দেখবো। আমরা হচ্ছে আগে লাল সালুটা নিয়ে একটু পড়াশোনা করি। যদি প্রথম কথা, সৈয়দ আলুল্লাহ নিয়ে গতবার হচ্ছে ইয়ে আসছে, গ্রন্থ সমালোচনা চলে আসছে। ম্যাক্সিমাম আপনারা সৈয়দ আলুল্লাহ নিয়ে যদি গ্রন্থ সমালোচনা আসতো কি লিখতেন আপনারা? লাল সালু। বা পড়া থাকলে লাল ছিল, আর যদি মানে পড়া না থাকলে লাল ছিল, আর পড়া থাকলে ভাই তাহলে তরঙ্গ ভঙ্গ লিখতাম। আচ্ছা, আচ্ছা, তরঙ্গভঙ্গ লিখবো। আচ্ছা, ঠিক আছে। আপনি কি তরঙ্গভঙ্গ সম্পর্কে জানেন? না ভাই, আপনি বলছিলেন যে একটা ও, এটা আমি বলছিলাম। সার্চ করে আচ্ছা, দেখি, ঠিক আছে, ওই ঠিক জন্য আছে। পড়া পড়া বহিপীঠটাও পড়াবো, বহিপীঠটাও সুন্দর। তবে তরঙ্গভঙ্গ আর সুরঙ্গর হচ্ছে আলাদা একটা স্বতন্ত্রতা আছে। তরঙ্গভঙ্গটা আমরা পড়বো। আচ্ছা, লাল সালুর মধ্যে যাই। লাল সালুর হচ্ছে চরিত্র ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মজিদ, এই চরিত্রটা ইম্পর্টেন্ট। আর এই কাহিনীটারে আরেকটু মাথায় রাখার জন্য হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী যে জমিলা, তারটা হচ্ছে আলাদা করে অ্যাড করে দিছি। এইটার আপনারা পড়বেন, এখানে এমন কোনো কিছু নাই। পারলে আসলে লাল সালু উপন্যাসটা পড়ে ফেলা উচিত, বা এই যে সিনেমাটা আছে এটা একটু দেখে ফেলা উচিত। এটা খুব ইম্পর্টেন্ট। এটা না, এটা জানেন এমন কেউ নাই আর কি, বুঝছেন? এটা সম্পর্কে সবাই জানেন, এই জন্য আপনার জানা দরকার। তো লাল সালুর এখানে কি হয়েছে, সে লিখতেছে যে সে, তার বাবা হচ্ছে ম্যাজিস্ট্রেট থাকার কারণে স্বাভাবিক সে সারা জীবন বিভিন্ন জায়গায় হচ্ছে বাবার বদলি সুবাদে ঘুরে বেড়াইছে। তো সেই কারণে সে হচ্ছে মানুষের খুব কাছ থেকে দেখছে। তো সে যেটা দেখছে যে মানুষ হচ্ছে ধর্ম ব্যবসাটারে খুব পুঁজি করে হচ্ছে চলে। আপনারা এই যে রিসেন্ট টাইমে দেখলেও বুঝতে পারবেন। গতদিন একটা টিলি ক্লাসে আমি বলতেছিলাম যে মধ্যযুগের আলোচনার সময়, যে যখন মানুষের কোনো কিছু খাওয়ানোর দরকার পড়ে কাউরে, যে আচ্ছা আমার এই 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 জিনিসটা কেউ খাচ্ছে না, হজম করতেছে না, নিতেছে না, কেউ রিসিভ করতেছে না, তখন একটু হালকা করে ধর্ম দিয়ে দিতে হয়। তখন সবাই খুব সাদর হৃদয়ে গ্রহণ করে, এবং এই জিনিসটাই মানুষ হচ্ছে ব্যবহার করে। এবং এতে হয় কি, যারা আসলে প্রকৃতপক্ষে ধর্মের প্রচার করে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, আর ধর্ম ক্ষতিগ্রস্ত হয়। তো উনি বিভিন্ন সময় দেখছেন যে আচ্ছা এইভাবে হচ্ছে এই জিনিসটা চলে। এখন লাল সালু জিনিসটা কি? সালু শব্দটার মানে হচ্ছে কি কাপড়। আপনারা দেখবেন যে আহ এরকম কাঁথার পাশে এরকম পাড় লাগানো হয়, হ্যাঁ, এরকম পাড় লাগায় যাতে ওই কাঁথার যে কর্নারটা ছিঁড়ে যেন চলে না আসে। আবার শাড়ির আঁচলের কর্নারও দেখবেন অনেক সময় এরকম ওই যে লেস লাগায় না, বা শাড়ি হোক জামা কাপড় হোক, ওই যে ফাইনালি কর্নারে যে আলাদা একটা কাপড় লাগায়, ওইটারেই হচ্ছে বলে শালু, শালু দেয়া বলে। মানে আপনি নতুন একটা কাপড়ে পট্টি লাগাই দিচ্ছেন। তো ওই ওই যে পট্টিটা, ওইটা সবসময় খুব মানে হট কালারের হয়, লাইক অরেঞ্জ হয়, রেড হয়, এরকম হয়। কোল্ড কালারের হয় না, মানে গ্রিন টিন হয় না, নর্মালি হচ্ছে এরকম রেড এর মতন হয়। তো লাল শালু জিনিসটা কি? এরকম একটা লাল কাপড়ের যে একটা কাপড়ের টুকরা, এইটা যদি দিয়ে কোথাও আপনি এরকম ঢাইকে দেন, তখন ওইটারে মনে হয় কি, যেটা মনে হয় কোনো মাজার। জিনিসটা আপনারা নিশ্চয়ই ভিজুয়ালাইজ করতে পারছেন। আর না করতে পারলে সবসময় বিরিয়ানির দোকানে যেরকম দেখেন না, লাল কাপড় দিয়ে পেঁচায় রাখে, ওই কাপড়টার কথা বলতেছে। ওইটারে যদি জাস্ট একটা বড় জায়গায় এরকম ইয়ে করে রাখে, তখন মনে হবে কি আচ্ছা এখানে কিছু একটা হয়েছে। এবং আমাদের স্বাভাবিকভাবে আমরা সবাই আসলে মানে কি বলে, আমাদের মন সবসময় হচ্ছে দুর্বল চিত্তের। হ্যাঁ, তো আমরা এরকম ধর্মের কোনো জিনিস পাইলেই হচ্ছে সেখানে আমাদের ভিতরে একটা পবিত্রতা জায়গা, আমরা সেখানে নিজেদের একটু সময় দিতে চেষ্টা করি। তো সেই জায়গা থেকে এই মাজার ভাই ব্যবসা বাঁধন। জি। যদি এরকম স্পেসিফিক্যালি লাল সালু উল্লেখ করেই দেয়, লিখবেন লাল লাল সালু। সালু তবে যদি এখন যে স্পেসিফিক্যালি অবস্থা, উল্লেখ করেই দেয়, দিবেন দিবেন। জি ভাই তবে সেই সেজন্য ক্ষেত্রে বলতেছি লাল আপনি, সালু যদি উল্লেখ। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে আপনি শুধু লাল সালু উল্লেখ করলে লাল সালুই লিখবেন, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা লিখবো কয় পাতা, এই লিখবো। আমার হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে লাল সালুর কথাবার্তা। আর এইখান থেকে ভূমিকার পরে এইটুকু থাকবে হচ্ছে ওই লেখকের অন্যান্য যেসব রাইটিংস আছে সেই সব নিয়ে। আপনার যা জ্ঞান সেটা আপনি এখানে হচ্ছে ঝেড়ে ফেলবেন। আর শেষে এসে হচ্ছে ভাষা শৈলী, চরিত্র চিন্তন, কাহিনীর ব্যাপকতা, বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা, বর্তমান মানুষের হচ্ছে পাঠকদের কি আলোড়ন করছে, এই নিয়ে আরো কথা বললে সমালোচনা শেষ হবে। তবে কাহিনী সংক্ষেপ, কাহিনী লেখার মতন সময় পাবেন, মানে 1.5 পাতার মতো বা বড় জোর 1 পাতার মতো। সমালোচনায় কিন্তু ভাই কাহিনী সংক্ষেপ চায় না। বারবার করে বলি, ভাইয়া প্রথম সমালোচনা মানে পাতে, কিন্তু ভাইয়া প্রথম পাতায় কি বললেন ভূমিকা মানে লিখবেন।
আপনি হচ্ছে লিখলেন, ধরেন আইসে লাল সালু, লিখলেন যে গ্রন্থের নাম হচ্ছে লাল সালু, লেখকের নাম ওই, প্রকাশনী প্রকাশকাল জানলে লিখলেন, না জানলে লিখলেন না। এরপর হচ্ছে আপনি লেখা শুরু করলেন, ভূমিকা দিলেন। ভূমিকায় কার নিয়ে কথা বলবেন? শুধু সৈয়দ আলিউল্লাহকে নিয়ে কথা বলবেন। এরপর আপনি বলবেন যে হ্যাঁ, আমরা আজকে হচ্ছে সৈয়দ আলিউল্লাহ লাল সাল মানে তার যে উপন্যাসিক সৈয়দ আলিউল্লাহর একটা বিখ্যাত উপন্যাস, এইটা নিয়ে আলাপ আলোচনা করব। কিন্তু তিনি যে শুধু উপন্যাস লিখছেন, তার অন্যান্য বিখ্যাত উপন্যাসের মধ্যে কি কি আছে? লাল সালু ছাড়াও তিনি চাঁদের অমাবস্যা লিখছেন, তিনি দ্য আগ্লেশিয়ান লিখছেন, তিনি কাব্য নদী কাব্য লিখছেন, এখানে এই জিনিসগুলো ফুটে উঠছে। তার উপন্যাসিক সত্তা ছাড়াও তার আরো দুটি ভিন্ন সত্তা আছে, তিনি গল্পকার হিসেবে বহু সমাদৃত এবং বাংলা সাহিত্যের নাট্য জগতেও তার পদচারণা খুব প্রখর। এরপরে নাটক নিয়ে 4-5টা লাইন লিখলেন, যেটা আপনি খুব ডিপ জানেন, মানে ডিপ থটের কথাবার্তা এবং কিছু জিনিস লিখলেন। এই জিনিসটা লিখতে লিখতে তো আপনি পরের পেজের অর্ধেক চলে আসছেন। এই যে ফাও আলাপ গুলা পারছেন না, এই ফাও আলাপ গুলা কি লাল সালু রিলেটেড? এরা তো ওই লেখকের অন্য জিনিস। বা এই সেম টাইপের রাইটিং যদি অন্য কোনো রাইটারে থেকে থাকে সেটা আনতে হবে, যদি কোনো ইংরেজি সাহিত্যে থেকে থাকে সেটা আনতে হবে। এই প্রথম 1.5-2 পাতা খালি এই কাহিনীই করবে। এরপরে লাল সালুতে আপনি প্রবেশ করে লাল সালুর নিয়ে কথা বললা, ওইটার সংক্ষেপে কাহিনী সংক্ষেপ বলবেন, যেটা হচ্ছে এই এই ঘটনাগুলো ঘটে। এরপরে তার এই যে কি চরিত্র চিত্রণ তিনি করছেন, তার ভাষাগত মাধুর্যতা কেমন, তারপরে এই রচনার প্রেক্ষাপটটা কিরকম, এর সামাজিক দিক কি, বর্তমান সময়ে এটার প্রাসঙ্গিকতা কি আছে, পাঠকরা এখনো এটারে হচ্ছে গ্রহণ করে কিনা, বা সে সময় কিরকম করতে এখনো কতটুকু প্রাসঙ্গিক। এইভাবে আরো এক পেজ লেখা, যেটা আসলে এইটুকু হচ্ছে আসল সমালোচনা। হ্যাঁ, সমালোচনা মিন্স হচ্ছে কিন্তু ওই কাহিনী আপনি জানেন কিনা, ওইটা আমার জানার দরকার নেই যে আপনি ভাই লাল সালুর কাহিনী জানেন কিনা। আপনি সমালোচনা লিখতে বলছেন মানে আপনি লাল সালু পড়ছেন, আমি ধরে নিছি। এখন আপনি সমালোচনা করবেন কি, তার এই জিনিসটা ভালো, তার ওই জিনিসটা খারাপ, তার এই জিনিসটা ভালো কিন্তু অমুকের তুলনায় একটু কম ভালো, অমুকের এই জিনিসটা সেইভাবে ফুটাই তুলছে যেটা আমরা এনার ভিতরে দেখতে পাই না। এইটাই হচ্ছে সমালোচনা, রিলেটিভ জিনিসপাতি নিয়ে আলাপ আলোচনা করা। জাস্ট খালি আসলো সমালোচনা, কাহিনী যা জানেন সব ধুমায় লেখা দিয়ে আসলেন আর ভূমিকা উপসংহার দিলেন, তাহলে কিন্তু 7-8 পাবেন, 11-12 পাওয়া লাগবে না। আচ্ছা, এবার আমরা লাল সালুর ভিতরে একটু যাই। আর এটা ইম্পর্টেন্ট না যে ওইখানে 2-4টা কোটেশন দিতে হবে যেটার গ্রন্থ সমালোচনা লিখতেছেন। যদি দিতে পারেন নিঃসন্দেহে ভালো, তবে না দিতে পারলে যে খুব বেশি প্যানিক হইতে হবে এরকম কিছু না। আচ্ছা, আমরা যাই। তো এখানে কি হয়েছে, উনি ধর্ম ব্যবসায়ী যে মজিদ, সে মজিদকে হচ্ছে আলাদা করে দেখাইছেন। মজিদকে এইখানে একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে কি আক্কাস, যে হচ্ছে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায় কিন্তু পারে না। মজিদের হচ্ছে 2টা স্ত্রী থাকে। প্রথম ঘরের স্ত্রী যে, মানে প্রথম স্ত্রী, সে হচ্ছে মজিদকে, মানে মজিদকে যেটুকুই পছন্দ করুক বা না করুক, মজিদের কথা সে খুব মেনে চলতো এবং সে খুব ধার্মিক ছিল, পর্দানশীল ছিল। দ্বিতীয় যে স্ত্রী আসে, সেই স্ত্রী হচ্ছে মানে বয়স কম। তো সে, মানে মজিদ হচ্ছে তারে স্বাভাবিক বয়স কম, তার ভিতরে ওই ধরনের ধর্ম জিনিসটা ফুটে এখনো আসে নাই। তো সে এরকম যে নামাজ পড়া অবস্থা সে হয়তো ঘুমায় পড়ছে, মানে তার সে মানুষের কথা হচ্ছে এখানে দেখানো হয়েছে। এইখানে গ্রামে যেটা হয় সেটা হচ্ছে সে যে একটা ধর্মকে কেন্দ্র করে একটা ব্যবসার এখানে চেষ্টা করে। যখন আক্কাস এখানে স্কুল প্রতিষ্ঠা করতে আসে তখন তার মনে হয় যদি এরকম কোন স্কুল সে প্রতিষ্ঠা করে তাহলে কি হবে, তার মানুষজন হচ্ছে শিক্ষার আলো আলোকিত হবে, তাহলে এই ধর্ম ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। তাহলে আক্কাসটা সে প্রতিহত করার চেষ্টা করে। এবং শেষ পর্যন্ত যেটা হয়, তার যে মানে দ্বিতীয় স্ত্রী থাকে, দ্বিতীয় স্ত্রী হচ্ছে মানে ওই যে লাল সালুর যে সে দরগা বানায় নিছে, ওইটাকে হচ্ছে বেইজ্জতি করে আর কি, সহজ বাংলায়, যে এটা একটা ভণ্ডামি, ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এই পুরা উপন্যাসে দেখানো হয়েছে যে আহ মানে ধর্মকে কেন্দ্র করে মানুষ ধর্মকে পুঁজি করে কিভাবে হচ্ছে মানুষকে ভুল বোঝায়, মানুষকে হচ্ছে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, সমাজে যারা ভালো কাজ করতে আসে তাদের কাজ কিভাবে বাধা প্রদান করে, এইগুলা। আর মোটামুটি হচ্ছে কাহিনী যা আছে এখানে হচ্ছে সংক্ষেপে লেখা আছে, আপনারা 2-1 বার রিডিং দিলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আর কোনো হচ্ছে উপন্যাসের দিকে যাব না। আমরা হচ্ছে ওনার আহ, একটা ছোট গল্প দেখছি, তুলসী গাছের আত্মকাহিনী। আর যদি অন্য ছোট গল্পের কথা আসে, নয়নচারা লিখবেন, তারপরে 2-3 অন্যান্য গল্প এইসব লিখবেন। এবার হচ্ছে ওনার আমরা নাটকের দিকে যাই। ওনার নাটকের মধ্যে একটা বহুল মানে কি বলে পাঠক নন্দিত নাটক হচ্ছে বহিপীর। এই বহিপীরটা আগে দেখার কারণ হচ্ছে বহিপীর আর লাল সালু দুইটার প্রেক্ষাপট মানে কাহিনীতে কিছুটা মিল আছে। পীর, যে পীর তো বুঝেন, পীর বাবা। বহি শব্দের মানে হচ্ছে বই। তো এনার নাম বহিপীর হয়েছে কেন? এই যে পীর, এই পীর হচ্ছে সংস্কৃত মানে সরি সাধু ভাষায় কথা বলতো, খুব শুদ্ধ ভাষায় কথা বলতো, বইয়ের ভাষায় কথা বলতো।
তো যেহেতু সে বইয়ের ভাষায় কথা বলতো, এই জন্য তার নাম দিছে বইপীর, মানে বহিপীর। ঠিক আছে। এই বহিপীর কি করছে? বহিপীর হচ্ছে একটা বিয়ে করছে, একটা কম বয়সী একটা বাপ, মানে মেয়ের বিয়ে করছে। তার বাপ হচ্ছে এই যে তাহেরা, এই তাহেরাকে হচ্ছে তার সৎমার বাবা বিয়ে দিয়ে দিছে এক বুড়োর সাথে। এই বুড়োই হচ্ছে সেই বহিপীর। ঠিক আছে। এখন বিয়ে দিলে এই তাহেরা হচ্ছে গেছে পালায়া, ও হচ্ছে ওই পীরের সাথে বিয়ে টিয়ে মানে সংসার করবে না বলে পালায়া গেছে। তো পালায় এক জায়গায় যায় চুপচাপ বসে রয়েছে এক নদীর পাড়ে। সেই জায়গায় আর এক ব্যক্তি আইছে। সেই ব্যক্তি হচ্ছে এই যে জমিদার হাতেম, তার স্ত্রী হচ্ছে খোদেজা, এটা হবে খোদেজা, আর পুত্র হচ্ছে হাসেম। এরা হচ্ছে নদী পথে ঢাকায় আসতেছিল। তো তখন ওই নদীর ধারে তাহারাকে বসতে দেখে ওই লোকের যে স্ত্রী, মানে যে উম, খোদেজা, সেই খোদেজা হচ্ছে তারে বজরায় তুলে নিছে। বজরা তো বুঝেন, মানে বড় নৌকা আর কি, যেখানে হচ্ছে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, রান্নার ব্যবস্থা থাকে, সেরকম। তো ওই যে আপনাদের সুনামগঞ্জে যেসব জিনিস চলে সেইগুলা, তো এই বজরায় তাদের তুলে নিছে। এখন ওই বজরাতেই আবার এই বহিপীর হচ্ছে তার ভৃত্য যে হাকিকুল্লাহ, তারে নিয়ে খুঁজতে খুঁজতে ওই মানে বিভিন্ন জায়গায় খুঁজতেছে। ওই নৌকাও সে উঠছে যে আচ্ছা আমি একটু ঢাকার দিক যায় দেখি কোথাও গেল কিনা। তো ওঠার ইয়েটা কি, তা বহিপীর হচ্ছে যে নৌকায় যাচ্ছিল আর বজরার যে নৌকা, সেটা একটা মানে কি বলে ক্লাশ হয়, সেইখান থেকে তারা ওই বজরায় উঠে পড়ে আর কি। তাহলে এখন কি হয়েছে? এখন হচ্ছে তাহেরা যেখানে আছে, বহিপীরও সেই একই নৌকায় আছে, কিন্তু দুইজনের কোনো দেখা হয় নাই এখন পর্যন্ত। এবং ঘটনা হচ্ছে মানে সমান্তরালে দুই দিকের কাহিনী চলতেছে, নাটকীয়তা চলতেছে। এই যে নাটকীয়তা এখানে যে বজরায়, একই বজরায় দুই কামরায় বহিপীর আর তাহের অবস্থান, কিন্তু কেউটা জানে না তাদের পারস্পরিক পরিচয়। জমিদারের যে পরিবার তারাও জানে না যে বহিপীরের পরিচয় কি বা তাহেরের পরিচয় কি। তো শেষ সময় যেটা হয়, শেষ সময় হচ্ছে তাহেরারে তো বহিপীর দেখতে পারে, দেখতে পায়, বলে যে তোরা আমি নিয়ে যাব। কিন্তু তাহেরা খুব কঠিন ভাবে বাধা প্রদান করে, এবং সেই বাধা পেয়ে হচ্ছে বহিপীরও মানে স্তব্ধ হয়ে যায়। এইটাই হচ্ছে মোটামুটি এই যে বহিপীর যেটা, সেটার মূল কথা। এইখানে বহিপীর যে ব্যক্তি থাকে, যে পীর, উনি হচ্ছে ধর্মের দোহাই দিয়া এখানে দেখেন অল্প বয়সী মেয়ে বিয়ে করছে, তার হচ্ছে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তার ইচ্ছার বিরুদ্ধে। হ্যাঁ, এই জিনিসটারে উনি একটু দেখানোর চেষ্টা করছেন। সামাজিক একটা দিক উনি হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করছেন এই বহিপীরের মাঝখানে। তাহলে এখানে বহিপীর আর ওইখানে মজিদ, এই দুইটা চরিত্রের মাঝখানে একটা কমন ফ্যাক্টর পাওয়া যায়, সেটা হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা করা বা ধর্মকে ব্যবহার করা, নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করা। তাহলে সৈয়দ আলিউল্লাহর লেখার মাঝখানে ধর্মকে নিয়ে যে ওই আমাদের সমাজে ধর্মকে যে ব্যবহার করার যে একটা প্রবণতা, সেটা ফুটে উঠছে কোন কোন চরিত্রে? মজিদ চরিত্রে, লাল সালু উপন্যাসে, বহিপীর নাটকে বহিপীরের চরিত্রে। ঠিক আছে। তাহলে এই যে লাল সালু, মজিদ, জমিলা, এই পাশে বহিপীর, তাহেরা, এই চরিত্রগুলা মনে রেখা এই কথাবার্তাগুলা আমরা লিখবো। আমরা কি লিখতে পারবো নাকি পারবো না? লেখা যাবে এই দুইটা থেকে? জি ভাইয়া। আচ্ছা, নাটকের মধ্যে দেখেন এখানে নাটক বলছে যে বাংলা সাহিত্যাঙ্গনের শহীদুল্লাহ সৃষ্টি খুব একটা বেশি না, তার মধ্যে নাটক আছে, এর মধ্যে নাটক আছে মোট 4টা, আর উপন্যাস তো দেখে 4-5টার মতন। অনেক সমালোচক বলেন উপন্যাস এবং ছোট গল্পে অলিউল্লাহকে যতটা শক্তিশালী মনে হয়, নাট্য সাহিত্যে তাকে নাকি ততটা পাওয়া যায় না। তার বহুল আলোচিত নাটক হচ্ছে বহিবীর, যেটা প্রকাশিত হয় 60 সালে। অলিউল্লাহর হচ্ছে সুরঙ্গ 64, তরঙ্গভঙ্গ হচ্ছে 65। এই নাটকে অ্যাবসার্ড নাটকের প্রভাব সবচাইতে বেশি লক্ষ্য করা যায়। অহিল্লাহর নাটকের অ্যাবসার্ড নাটকের উপাদান ভাই আলোচনাকালে একটা প্রশ্ন সবচেয়ে বেশি ছিল। বলে ফেলেন। ভাই আপনি বললেন যে ওই মানে নাটকে আর কি এনার গুরুত্ব বেশি দিতে, কিন্তু ইনি তো নাটকে অতটা শক্তিশালী না, তাহলে তো এনার নাটকটা হ্যাঁ অতটা হ্যাঁ, গুরুত্ব দেয় না। আসতেছে। সৈয়দুল্লাহ মূলত হচ্ছে উপন্যাসিক। আমি যখন এই যে জিনিসটা লিখছিলাম যে তরঙ্গভঙ্গ, আমি হচ্ছে ইন্ট্রোডাকশন লেখার পরে লিখতেছি যে উপন্যাসিক হিসাবে সৈয়দুল্লাহ এই সেই হ্যান ত্যান হ্যান ত্যান, কিন্তু তার ভিন্ন একটি সত্তা আছে। তারপরে ছোট গল্পের কথা লিখছি, গল্পকার হিসেবে তিনি অনেক বিখ্যাত, নয়ন চাঁদা তার বিখ্যাত গল্প কিন্তু। তবে তার ভিন্ন একটা সত্তা আছে, যেটা বাংলা নাটক এটা ভিন্ন একটা স্বতন্ত্র সৃষ্টি করছিল। সেই পথে অন্য কেউ হাঁটার সাহসও করে নাই, কিংবা সেই ধারারে কেউ হচ্ছে মানে কোনো উত্তরসূরি তিনি রেখে যান নাই যে সে এই ধারাটারে আগায় নিয়ে গেছেন। সেই ধারাটার নাম কি? সেই ধারাটার নাম হচ্ছে অ্যাবসার্ডিজম। এইটা হচ্ছে ইংরেজি সাহিত্যে অনেক বেশি পরিমাণে দেখা যায়। স্যার স্যামুয়েল বেকেটের নাম আপনারা শুনছেন না যখন পিলি পড়ছেন?
স্যামুয়েল ব্যাকেটের হচ্ছে কয়েকটা ছোট গল্পের বা নাটকের নাম বলতে পারেন? ওয়েটিং ফর দ্য গডট, হ্যাঁ। আর? একটাই জানি ভাই, আর জানি না। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা এটা জানলেই হবে। মজার ব্যাপার হচ্ছে এই যে ওয়েটিং ফর দা গডট না, এইটার উচ্চারণ হচ্ছে গডো। হ্যাঁ, ওয়েটিং ফর দা গডো, এটার উচ্চারণটা টি হবে না। এখন যে এইটা পড়ছে, ধরেন আমরা তো পড়ছি কি ওয়েটিং ফর দা গডট, আমরা পড়ছি তো পিরির সময়। আমরা তো আর এটা আসলে পড়ি নাই, বা আমরা তো স্যামুয়েল ব্যাকেটটা চিনি না। চেনা বলতে কি বোঝায় সেটা তো বুঝছেন। তো আমি যখন আমাদের হচ্ছে যে এই লোক এটা পড়াইছে, সে কিন্তু হচ্ছে আমাদের স্যামুয়েল ব্যাকেটে চিনাইছে এবং ওয়েটিং ফর দা গডো সহ আরো অনেকগুলা নিয়ে কাহিনী আমরা বলছে। বলার পরে সে যেটা বলছে যে তুমি যে এটা চেনো কিনা, সেটা আসলে তোমার এই উচ্চারণ শুনলে বোঝা যাবে, এটা হবে গডো। তো এটা যখন আমি পরীক্ষা খাতায় লিখছিলাম, আমি ওয়েটিং ফর দা গডো লেখা আবার ব্র্যাকেটে বাংলায় লিখে দিয়েছি ওয়েটিং ফর দা গডো। এর মানে হচ্ছে আমি ওই মানে পরীক্ষককে এটা বোঝানোর চেষ্টা করছি, এইটা যে গডট না, এটা যে গডো, এটা আমি জানি। এটা আমি কিন্তু আন্দাজে হচ্ছে লিখি নাই, এটা সম্পর্কে আমার জ্ঞান আছে। এইটা যে জানাটা ইম্পর্টেন্ট, বা এইটা যদি আপনি গডট উচ্চারণ করেন তাহলে যে আপনি সাহিত্যের কেউ না, আর আপনি যদি সাহিত্যের কেউ হয়ে থাকেন তাহলে যে আপনি এটারে গডও লিখবেন, এইটা কে জানে? এটা যে সাহিত্যে পড়ছে সেই শুধু জানে। তার মানে এই ওভারঅল কথাবার্তার মধ্যে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারে পরীক্ষককে বুঝাইতে হবে যে ভাই আমি সাহিত্যের লোক, আমি তোমারই লোক। তুমি যে খাতা দেখতেছো, তুমি যে ডিপার্টমেন্টের, আমি সেই ডিপার্টমেন্টের লোক। আমি তোমার জাত ভাই, আমার বেশি মার্ক দাও। এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। পুরা খাতায় আমরা জাস্ট এইটাই আমাদের মাথায় রাখতে হবে যে ভাই আমি তোমার লোক, আমারে তুমি গ্রহণ করো এবং প্রচুর পরিমাণে মার্ক দিয়ে আমার ক্যাডার বানাবো। যাই হোক, অ্যাবসার্ড নাটক জিনিসটা কি? অ্যাবসার্ড নাটক জিনিসটা হচ্ছে এরকম যে আপনি কি কি কাহিনী হচ্ছে লিখতেছেন, সেই কাহিনীর মানে এটার যে বাস্তবতা থাকবে বা বিচার বিবেচনা থাকবে এরকম না। এটা হবে প্রশ্ন সম্মুখীন হবে। কিরকম প্রশ্নের সম্মুখীন হবে? যেরকম ধরেন এই যে ওয়েটিং ফর দ্য গডদের এরকম যে একটা গাছের তলে দুইজন এসে বসে থাকে। তো তারা প্রত্যেকদিন সকালে এসে বসে থাকে, তারা প্রত্যেকদিন সকালে এসে বসে থাকে, প্রত্যেকদিন সকালে এসে বসে থাকে। অনেকদিন যাবো তাদের মনে হচ্ছে কি যে আমরা তো 4 দিন ধরে বসে নাই, আমরা এর আগেও বসেছিলাম। আমরা অনন্তকাল ধরে এখানে বসে আছি এবং তার জন্য আমরা অপেক্ষা করতেছি। এটা সার্কুলারে আসলে ঘুরতেছে বছরের পর বছর, দিনের পর দিন, যুগের পর যুগ আমরা এরকম অপেক্ষা করতেছি, অপেক্ষা করতেছি। এখানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, কিন্তু এই জিনিসটার সাথে তাহলে অ্যাবসার্বের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটা শাশ্বত তো কোনো কিছু না, বা এই জিনিসের কোনো ব্যাখ্যা আপনি সরল কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। সে ওইখানে একটা সরল ব্যাখ্যা কি, একটা মানুষ ওইখানে গেছে, একজনের জন্য অপেক্ষা করছে, তার সাথে দেখা হয়েছে, শেষ। কিন্তু আপনি এক জায়গায় যায় প্রথমে বসে রয়েছেন, তারপরে মনে হচ্ছে আমি এখানে যুগের পর যুগ ধরে অপেক্ষা করতেছি, আমি শুধু এই কয়দিন নয় পিছনেও অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। এইটাই হচ্ছে অ্যাবসার্ডিজম, যে তোমার কথাবার্তা আসলে আমার কাছে অ্যাবসার্ড লাগতেছে, কোনো বাস্তবতা মনে হইতেছে না, মনে হইতেছে বাস্তবতা বিবর্জিত, এরকম। এখন বাংলা নাট্য সাহিত্যে এই অ্যাবসার্ডিজম জিনিসটা প্রথমে কি আনছে বলেন তো? সেটা কিন্তু সৈয়দ আলিউল্লাহ আনে নাই, আনছে হচ্ছে সৈয়দ আনোয়ার। সৈয়দ আনোয়ার না ওনার নাম? আচ্ছা, সৈয়দ আনোয়ারই হওয়ার কথা, তারপরে হচ্ছে ভুল গেলে আমার মনে পড়লে বলবেন। সৈয়দ আনোয়ার নিয়ে আসছে, কিন্তু তিনিও হচ্ছে যে এইভাবে খুব কঠিন ভাবে প্রকাশ করতে পারছেন এরকম না। এখন উনি যখন তরঙ্গভঙ্গ প্রকাশ করলেন, তখন হচ্ছে সবার ভিতরে একটা আলোড়ন তৈরি হয়ে গেল তরঙ্গভঙ্গ পড়ার পরে। এখন ওই আলোড়নটা কি সেটা বোঝার জন্য আমরা হচ্ছে ওই ঘটনাটা একটু পড়বো। আচ্ছা, নাটকটির মধ্যে হচ্ছে অ্যাবসার্ড নাটকের লক্ষণ সহজেই ধরা পড়ে। এই নাটকের জগৎ অবাস্তব নয়, পরাবাস্তব নয়, অবাস্তব ও অসম্ভবের প্রান্তে দাঁড়ায় আছে এই জগৎ, অবাস্তব আর অসম্ভবের প্রান্তে। এখানে যেটা হয় সেখানে হচ্ছে আমেনা নামে একজন মহিলা থাকে, ভদ্র মহিলা থাকে। উনি হচ্ছে পরাবাস্তব জিনিসটা কি? পরাবাস্তব মানে হচ্ছে ভৌতিক, প্যারানর্মাল। প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওই যে আগে ভূতের ফিল্ম হইতো তখন শুনেন নাই যে আমরা খুব প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতে পেলাম সেখানে, যে রাসেল ভাই, সেই জিনিস পরাবাস্তব, যেটা বাস্তব না, বাস্তবতার ঊর্ধ্বে, ওই পাশে। আচ্ছা, তো যেটা হচ্ছে বাস্তব না, অবাস্তব না, অবাস্তব মানে কি মিথ্যা, আর পরাবাস্তব না মানে ভৌতিক না, কিন্তু বাস্তব আর অসম্ভবের হচ্ছে, অবাস্তব অসম্ভবের মাঝখানে হচ্ছে এই জিনিসটা আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমেনা যে চরিত্রটা, তিনি এখানে হচ্ছে দরিদ্র একটা চরিত্র, তার স্বামী দরিদ্র, তার 4টা সন্তান আছে। তো সে এক গৃহস্থের বাড়ি যায়, প্রতিদিন যায়, বলে যে আমার এরকম স্বামী অসুস্থ, আমাকে একটু সাহায্য করে, আমার খাওয়ার মতন অবস্থা নাই। মহিলা মোটামুটি দান টান করে, তো একদিন বিরক্ত বলতেছে তোমার তো প্রত্যেকদিন এত দান করে পারবো না। তো ওনার যে স্বামী, সে স্বামীর উনি সুচিকিৎসা করতে পারেন না, স্বামী খুবই কষ্ট পাইতেছে।
তো কষ্টর এক পর্যায়ে হচ্ছে উনি হচ্ছে ওনার স্বামীকে মেরে ফেলছে। আর ওনার যে শিশু সন্তান হচ্ছে ক্ষুধার জ্বালায় প্রচন্ড বিরক্ত করতেছে, তাদের খুব ক্ষুধা লাগছে, তারা কোনোভাবে হচ্ছে মানে তার মা হচ্ছে তার ক্ষুধাটা নিবারণ করতে পারতেছে না। এখন ওই ওই শিশুদের তো ওই মা হচ্ছে ক্ষুধার যে যন্ত্রণা সেটা থেকে মুক্তি দিতে চায়। বুঝেন ব্যাপারটা? এখন ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার উপায় কি? তারে খাওয়াইতে হবে। এছাড়া আর উপায় কি? আপনি যদি তারে খাওয়াইতে না পারেন তাহলে তারে একেবারে চিরন্তন মুক্তি দিতে হবে, সেটা হচ্ছে মৃত্যু। ওই মা কি করলো, তার সন্তান হচ্ছে বনের মাঝখানে নিয়ে যেয়ে গলা টিপে হত্যা করলো। এখন এই যে তার স্বামী মারা গেছে আর সন্তান মারা গেছে, এই জিনিসটা আবার এক প্রতিবেশী ভদ্রলোক এটা দেখছে বা জানছে। তো এই যে প্রতিবেশী ভদ্রলোকের নাম কই, যাই হোক, প্রতিবেশী ভদ্র এই যে আব্দুল সাত্তার নেওলাপুরি, এই নেওলাপুরি হচ্ছে দেখছে তারে। তো নেওলাপুরি এটা মানে হয়ে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করছে ওই আমিনের বিরুদ্ধে বিচার কার্যে, মানে আদালতে আর কি। এখন আমিনারে ডাকছে, আমিনারে ডাকার পরে সন্দেহাতীত ভাবে প্রমাণ হয়েছে যে সে তার স্বামীরাও হত্যা করছে এবং অভাবের সংসারে শিশুপুত্রের সে বাঁচায় রাখতে পারে না, সে হচ্ছে গলা টিপে হচ্ছে শিশুদেরও সে হত্যা করছে। এখন এই নাটকটা যখন হইতেছে, নাটকের কি হয়, সংলাপ হয়। এই সংলাপ যখন হইতেছে, নাটক যখন হয় বা আপনি পড়েন বা দেখেন যেটাই হোক, আপনারা যেটুকু এখন পর্যন্ত শুনছেন, আপনারা কি আমিনার পক্ষে নাকি আমিনার বিপক্ষে? মানে আপনাদের মত কি? আপনারা কি আমিনার পক্ষে আছেন? আমিনার কি আসলে বিচার হওয়া উচিত, নাকি হচ্ছে আমিনার মানে বিপক্ষে আপনারা? এখন হত্যা করা তো খারাপ কাজ আর কি, তো সেই দৃষ্টিকোণ থেকে তো বিচার মানে আর কি। আচ্ছা, আর স্পিরিচুয়াল দিক থেকে দেখলে বিচার নাও হতে পারে, কারণ সে পারতেছে না আর কি তার সন্তানকে অ্যাফোর্ড না করতে। এখানে কি হবে সেটা আইন অনুসারে হবে। এখন ওনার যে দিক দেখেন, আমরা একটা সমাজে আছি, এই সমাজ হচ্ছে তার স্বামীর চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই, তার সন্তানের হচ্ছে ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে নাই। এখন এইখানে তার দিক থেকে কথা বলার মতন ওই নাটকে কেউ নাই, তার কোনো উকিল নাই। এবং আমেরারে যখন কোনো প্রশ্ন করা হয় সে চুপ থাকে, তখন ওইখানে আরেকজন ব্যক্তি আসে, সে হচ্ছে ভিখারিনী। এই ভিখারিনী হচ্ছে আদালতে এই আমেনার পক্ষে কথা বলে যে সে এই কারণে হচ্ছে তারে হত্যা করছে, আমাদের সমাজ থেকে মানে এত ভালোভাবে তার বলে না, ভিখারি যেভাবে বলে আর কি। তো এইখানে ভিখারিনী ক্যারেক্টারটা আসলে কারা? ওই যে পাঠক হচ্ছে মানে আমেনার সাপোর্টে কথা বলতেছে, সেই পাঠকদের কথাগুলোই হচ্ছে লেখক এইখানে ভিখারিনীর মুখ থেকে বলছে যে ঠিক আছে, তুমি এই নাটকটা যখন দেখবা বা করবা, তোমার মনে যে কথাটা আসবে সেটা আমি জানি, সেটা আমি ভিখারিনীর মুখ দিয়ে বলে দিল। তো ফাইনালি হচ্ছে যখন বিচারক যিনি থাকেন, বিচারক হচ্ছে কি করে, বিচারক হচ্ছে মানে ঘাড় হেলায় দিয়া পিছন দিক মানে পিছনের দিকে ঘাড় হেলায় দিয়া বসে আছে, মানে খুব এমন ভাবে বসে আছে যে ঘুম ঘুম চোখ, মানে তার দেখে বোঝা যাবে যে সে খুব বিষণ্ণ চিত্তে বসে আছে। মানে সে হচ্ছে স্বাভাবিক না আর কি, এটা বোঝা যাবে। এবং নাটকটা যখন শেষ হয় তখন তার হচ্ছে কি বিচার হয়েছে সেটা হচ্ছে এখানে বলা থাকে না, কিন্তু লেখক এখানে হিন্টস দিয়ে দিচ্ছে যে হ্যাঁ তার এখানে ফাঁসি হয়েছে, সেটা পড়লে বোঝা যায় যে তার এখানে ফাঁসি হয়েছে। এই যে পুরা নাটক, এই পুরা নাটকের আসলে কেন্দ্রীয় চরিত্রটাকে, আমেনা। আমরা তো পড়তেছি নাটক, নাটকে কি থাকে? না ভিখারিনী এখানে সাইড ক্যারেক্টার, যে হচ্ছে আমিনার পক্ষে কথা বলতেছে। কেন্দ্রীয় চরিত্র বলতেছে যারা কেন্দ্র করে সব চলতেছে, মানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার যে। আচ্ছা, তো এই যে আমেনা, এই আমেনা আমরা তো পড়তেছি তরঙ্গ ভঙ্গ একটা নাটক, নাটকের মধ্যে সংলাপ থাকে। এই নাটকে আমেনার কোনো সংলাপ নাই, মানে ফুল নাটকে আমেনা হচ্ছে নীরব নিস্তব্ধ একজন মানুষ। তারে নিয়ে তার আশপাশের মানুষের যে নেওলাপুরি, তারপর হচ্ছে মানে বিচারক, ভিখারিনী, ওনারা সব কথাবার্তা বলে, কিন্তু আমেনা শুধু চুপচাপ দাঁড়ায় থাকে। তো পুরো নাটকের ভিতরে অ্যাবসার্ডিজম জায়গাটা কই, সেটা হচ্ছে এই যে শিশু সন্তানকে হত্যা করা। দেখেন যতই যা হোক না কেন, মানুষ কখনো হচ্ছে এই পর্যায়ে যেতে পারবে না, এটা এটা প্রায় অসম্ভব এবং অবাস্তবেরই মতন। কিন্তু এটা কিছুটা হলেও যৌক্তিকতা আছে যে হ্যাঁ সেই মা তারে ফিড করতে পারে নাই, এই কারণে সে করছে, যেটা হচ্ছে বাস্তবতার সাথে
বাস্তবতা সংশ্লিষ্ট না, এখানে হচ্ছে এটার অ্যাবসার্ডিটি এটা। আর ব্যতিক্রমী দিকটা কি, সেটা হচ্ছে এই নাটকে ওনার কোনো সংলাপ নাই। একটা নাটকে প্রোটাগনিস্ট ক্যারেক্টারের সংলাপ না রাইখা তারে প্রোটাগনিস্ট ক্যারেক্টার বানায় তোলা কিন্তু খুব কঠিন ব্যাপার। এই হচ্ছে মোটামুটি তরঙ্গভঙ্গ নাটকের দিক। যদি তরঙ্গভঙ্গ নিয়ে লেখেন তখন অবশ্যই স্যামুয়েল ব্যাকেটের কথা নিয়ে আসবেন। ভাইয়া তাহেরা বুড়ো এটা কি তরঙ্গভঙ্গের ক্যারেক্টার? এটা না কার না 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 ক্যারেক্টার? না না না, তাহেরা তো হচ্ছে বহি পিরিয়ড। আচ্ছা সরি। আচ্ছা ভাই, এই যে আপনি নাকি এই যে বারবার হচ্ছে ক্যারেক্টার গুলাই ফেলেন, আপনার জন্য বাংলা সিস্টেম হচ্ছে আপনি জি কারোর ভাই, সাথে গল্প করবেন, আমি গল্প বলছি, করবেন বুঝছেন, এবার বলুন। কোনো একটারে খুঁজে বাইর করবেন, বলে বলবেন কি আয় তোরে গল্প শোনাই, বইলে গল্প করবেন টানা। যে আপনি কি কি গল্প করবেন, বঙ্কিমের উপন্যাস করবেন, একদম উপন্যাসগুলা করবেন, ছোট গল্পগুলা করবেন, নাটকগুলো আলাদা আলাদা ধরে ধরে করবেন, যেন মিক্স না খায়। আপনার জন্য মানে ওষুধ এই একটাই, আপনার অন্য লোককে পড়াইতে হবে, গল্প করতে হবে, যে আসো তোমার আমি গল্প শোনাই, এই কাহিনীগুলো সংক্ষেপে বলে দিচ্ছি এইভাবে। আচ্ছা, তো স্যামুয়েল ব্যাকেটের কথা আনবেন, ওয়েটিং ফর দ্য গডও এটা নিয়ে আসবেন। তারপর হচ্ছে, আচ্ছা ওনার নাম হচ্ছে সাইদ আনোয়ার, আমি ওই সময় সৈয়দ আনোয়ার লিখছি। সাইদ আনোয়ার বাংলা সাহিত্যে যিনি হচ্ছে অ্যাবসার্ড নাটক এর সূচনা করছেন। ওয়েটিং ফর দ্য গডট এটার কথা তুলে নিয়ে আসবেন। এবং আহ, সৈয়দ অলিউল্লাহ যদি লেখার কোথাও সুযোগ পান, জোর করলে হইলেও নাটকে যায় অ্যাবসার্ডিজমের কথা যায়, এই স্যামুয়েল ব্যাকেটের কথা বইলে আইসা তারপর হচ্ছে লাল সালু লিখলে লাল সালু লিখবেন। ঠিক আছে? যা জানেন, যেটা ব্যতিক্রমী জানেন সেটা অবশ্যই পরীক্ষা হলে লিখে দিয়ে আসবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের সৈয়দ অলিউল্লাহ নিয়ে আলাপ আলোচনা। এরপর আমরা নেক্সট যাই হচ্ছে জহির রায়হানে। জহির রায়হান সম্পর্কে আমরা হচ্ছে আরেক ফাল্গুনটা পড়বো। তো ওনার যা যা আছে, শেষ বিকালের মেয়ে, হাজার বছর ধরে, ও হাজার বছর ধরে উপন্যাসটা তো সবাই পড়ছেন। কে কে আছে চরিত্রগুলো একটু বলেন তো আমাদের। স্যার মকবুল বুড়ো, টুনি, মন্টু মিয়া, আম্বিয়া, ফকিরের মা। বাহ, ঠিক আছে, মকবুল বুড়ো। বুইড়ার বিষ উঠছে, বুইড়া আবার বিয়া করবার চায়। টুনি হচ্ছে মকবুল বুড়ার স্ত্রী। আম্বিয়ার হচ্ছে কি বলে, ওইরকম গার্জিয়ান কেউ নাই, কে তারে বিয়ে করবে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তখন মন্টুর সাথে একটা সম্বন্ধের মতন হয়। তখন টুনি হচ্ছে মকবুল বুড়ারে বুঝায়, আরে আম্বিয়ারে তুমি বিয়ে করো তাহলে হচ্ছে সম্পত্তি পাবা, কারণ টুনি মন্টু মেয়েরে পছন্দ করতো। এইসব গ্যাঞ্জামের মাঝখানে এ ওর মাথায় বাড়ি মারে, সে তার মাথায় বাড়ি মারে, মইরা যায় মকবুল বুড়ো, বিধবা হয় টুনি। তখন তারা হচ্ছে নৌকায় করে যখন মন্টু টুনিরে হচ্ছে ফিরাই দিতে যায়, তখন একটা বাজারের সামনে দিয়ে তারা যাইতে থাকে। তো এর আগে যেটা হয় যে টুনিরে নিয়ে যখন সে আসতেছিল, তখন একবার এক হাজির কথা বলছিল যে হাজির সাথে পরিচয় আহ করাই দিলে হাজি হচ্ছে বিয়ের ব্যবস্থা হয়তো করে দিতে পারবে, এরকম একটা। যখন ফিরে আসতে থাকে তখন টুনিরে বলে, বিধবা টুনিরে বলে যে আহ, ওই হাজির কাছে যাব কিনা। তখন টুনি বলে যে তার হয় না মিয়া, তার হয় না। আপনারা এটা পড়ছেন, সবাই এটা জানার কথা, তারপর একটু সংক্ষেপে বলার চেষ্টা করলেন, যদি লেখার সুযোগ আসে যাতে লিখতে পারেন আর কি। আহ, কাহিনী তো জানেনই ডিটেল। এটার মেইন হচ্ছে বাংলার যে একান্নবর্তী পরিবার, সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এই সিনেমাটা তো মনে হয় দেখছেন আপনারা, রিয়াজের, দেখছেন না সিনেমা? ছোটবেলায় বিটিভিতে হইতো। খুবই মানে সুন্দর একটা উপন্যাস, খুবই সুন্দর একটা চলচ্চিত্র। আচ্ছা, তারপর হচ্ছে আর এক ফাল্গুন তো আমরা পড়বো। 52 রক্তস্নাত ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত একটা কথামালা হচ্ছে আর এক ফাল্গুন। আর এক ফাল্গুনের মধ্যে কি হয়েছে? আচ্ছা, এছাড়া আছে বরফ গলা নদী, আর কতদিন, কয়েকটি মিথ্যে, 21শে ফেব্রুয়ারি, 30 না, 3-4টে উপন্যাসের নাম মুখস্থ রাখবেন যেগুলো ফিল্ডে পড়ছি। আমরা মেনলি পড়বো হচ্ছে আর এক ফাল্গুন। দেখেন আর এক ফাল্গুনের প্রকাশ হলো হচ্ছে 69। আচ্ছা, আর এক ফাল্গুনের ভিতরে কি হয়েছে? ভাষা আন্দোলনের কথা মনে পড়লে গা শিউরে ওঠে, হ্যান ত্যান হয়। এখানে যেটা হয়, এখানে আমরা যে কেন্দ্রীয় চরিত্র পাবো তার নাম হচ্ছে মুনিম। তো মুনিম হচ্ছে ভাষা আন্দোলনে সে যাবে। ভাষা আন্দোলন মানে 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যেহেতু লেখা, মানে এখানে যে ব্যাপারটা হয়েছে যে তারা রাষ্ট্রভাষা বাংলা চায়, আন্দোলন করতেছে। আর কবর নাটকে যেটা হয়েছে সেটা কিন্তু হচ্ছে 52 ভাষা আন্দোলন হয়ে গেছে সেইটা। আবার যাপিত জীবনে যেটা আছে সেটাও কিন্তু 52 ভাষা আন্দোলনে তারা যাবে, সংগ্রাম করতেছে সেইটা। এটা যেন মিক্স টিক্স করে ফেলেন না আর কি, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। আচ্ছা, তো 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এখানে কি হয়েছে যে আহ
আচ্ছা, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মুনিম এবং তার বন্ধুরা কি করবে, প্ল্যাকার্ড বানাবে, রাত জেগে প্ল্যাকার্ড ট্ল্যাকার্ড বানাবে, রাষ্ট্রভাষা বাংলা চাই এইসব বলবে টলবে। তো এর মাঝখানে হচ্ছে মুনিফের যে বান্ধবী ছিল তার হচ্ছে জন্মদিন থাকে, সেই জন্মদিনে সে নগ্ন পায়ে যায়, যেহেতু পরের দিন মানে তার হচ্ছে ভাষান্দোলনের প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুতি নিতেছে, তা বান্ধবী তারা খুব একটা ভালোভাবে নেয় না। তো এর মাঝখানে হচ্ছে আরো কিছু আমরা চরিত্র দেখতে পাই, যেরকম একজন পঙ্গু ব্যক্তি দেখা যাবে এখানে। আচ্ছা, এখানে নায়ক হচ্ছে মুনিম আর বান্ধবীর নাম হচ্ছে ডলি। ডলিরে চায় সে রাজপথের সঙ্গী হোক, কিন্তু ডলি হচ্ছে রাজপথের সঙ্গী হয় না অ্যাকচুয়ালি, কারণ বড় লোকের মেয়ে। কিন্তু শেষে যখন মুনিম মানে গ্রেফতার হয়, তখন ডলি হচ্ছে তারে ফুল হাতে তাকে হচ্ছে মানে জানায় যে হ্যাঁ আমি তোমার পাশে আছি, সেটা জানায় আর কি, যেটা তারে আরো অনেক বেশি এনকারেজ করে। 21শে ফেব্রুয়ারি হচ্ছে প্রস্তুতি চলতেছে, মুনিমের সাথে কেটে আছে আসাদ, সালমা, নীলা, রানু, বেনু, রাহাত, কবি রসুলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরা আছে। তো আচ্ছা, এরা সবাই মিলে হচ্ছে টাকা টাকার বানায়। এ সময় কি হয়, এ সময় তারা হয় যে আহ পুলিশরা হচ্ছে তাদেরকে গ্রেফতার করে। আচ্ছা, এখানে একটা জিনিস সম্ভবত ভুল হয়েছে। আচ্ছা, কি ভুল হয়েছে বলেন তো, যে আপনারা কেউ খেয়াল করছেন কিনা। যাপিত জীবন হচ্ছে 52 ভাষা আন্দোলনে তারা হচ্ছে অংশ নিছে, আর আরেক ফাল্গুনে হচ্ছে তারা এটা হচ্ছে পালন করবে। আরেক ফাল্গুনে হচ্ছে তারা এটা পালন করবে, আমি মনে হয় উল্টা বলছিলাম মনে হয়। ঠিক আছে, আরেক ফাল্গুনে তারা এটা পালন করবে মানে 52 পরবর্তী ঘটনা। এবং তারা হচ্ছে ভাষা শহীদদের স্মরণে হচ্ছে রোজা রাখবে, এইভাবে তারা প্রিপারেশন নিচ্ছে। তো এই সময় তাদের যখন হচ্ছে গ্রেফতার করার দরকার পড়ে, তখন জেলা সাহেব কি বলে যে উফ, এত মানুষ কোথায় রাখবো। কবি রসুল তখন যে কবি রসুল, যে কবি রসুল এই ক্যারেক্টারটা বললে ওঠে কি, কি বলে বলেন তো। আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ এটা আমি শুনতে পাচ্ছিলাম, এটা কবি রসুল বলে নাই। কবি রসুল বলছে কি যে এতে ঘাবড়ে গেলে হবে, জেলা সাহেব জেলের কি জায়গা আরো বাড়ান। তখন অন্য এক যুবক বলে ওঠে, এই যে আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব, এইটা কোনো মানে ক্যারেক্টারের নাম নাই, এটা হচ্ছে অন্য এক যুবক, অন্য একজন ব্যক্তি বলে ওঠে ভিড়ের মাঝখান থেকে যে আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। এটা সবকিছু আমরা কবি রসুলদের বলে আসি, লেখার মাঝখানে আবার ওইটা ওইসব লিখে দেখে দিয়ে না আর কি। এটা ওই ডায়লগ আমাদের মুখস্থ, তো আমরা হচ্ছে এটা বলে ফেলি। ওটা কবি রসুলের উক্তি না, এটা আমি খাতা দেখার সময় অনেকের খাতা এটা দেখছি। তো ভাইয়া এটা কবি অনেক রসুল, বইয়ে লেখা এরকম যে এই সংলাপটা কার তখন এটা এই কবি রসুলের দেওয়া, আচ্ছা এটা ভুল। ওটা হচ্ছে তখন আর এক ব্যক্তি বা আর এক যুবক বলে ওঠে এইটা, বুঝছেন। এটা উপন্যাসের একদম শেষের দিকে আছে, আপনার উপন্যাসের পিডিএফ নামায় দেখেন। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে কি উম, আচ্ছা এই এই এরপরে যেটা হচ্ছে এটা তো গেল আমাদের কাহিনী সংক্ষেপ। আমাদের যে জিনিসটা হচ্ছে দরকার, আমরা হচ্ছে এখানে কয়েকটা নাম মনে রাখবো, আর কিছু যদি মনে রাখতে না পারি, মুনিম, ডলি, কবি রসুল, এই কয়েকজনের নাম হচ্ছে মনে রাখবো। আর হচ্ছে জেলার সাহেব হচ্ছে যেটা বলে, মানে শুধু এই যে জেলার একজন ছিল সেই কথাটা আমরা মনে রাখবো। এই কোন ক্যারেক্টারও যদি মনে থাকে অন্তত পক্ষে যেন মুনিমের নামটা যেন ভুল করেন না। আমি অনেক মানুষের দেখছি প্রিপারেশন নিয়ে, আমি নিজেও এটা মনে থাকে না, ঝামেলা হয়। আর এরপর হচ্ছে এই উপন্যাসের মধ্যে কি কি আলাপ মানে কথাবার্তা ফুটে উঠছে সেগুলো নিয়ে ইন জেনারেল কথা বলা হয়েছে। যে উপন্যাসে কয়েকটা চরিত্র আছে যারা হচ্ছে সমাজে উচ্চবিত্ত, পুলিশ অফিসার, একজন কবি, হলের দায়িত্বে থাকা প্রক্টর, যাদের দেশ মায়ের ভাষা শহীদের শ্রদ্ধার প্রতি উদাসীনতা আছে, সরকারি হুকুমের গোলামের দৃশ্য আছে, সেই জিনিসটা এখানে ফুটে উঠছে। এদের মধ্যে এই যে একজন কবির ভাষা এমন ছিল যে আমরা হলাম সাহিত্যিক, সমাজের 8-10টা লোক মিছিল আর শোভাযাত্রা বের করে পুলিশে লাঠি খেয়ে প্রাণ দিলে কিছু যা আসে না, কিন্তু আমাদের মৃত্যু মানে দেশের একটি প্রতিভার মৃত্যু। এটা হচ্ছে একজন সাহিত্যিক বলতেছে, একজন কবি বলতেছে। যাই হোক, তো এইটা হচ্ছে মোটামুটি আরেক ফাল্গুনের কাহিনী সংক্ষেপ। যদি হচ্ছে যদি ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থের সমালোচনা আসে, আপনারা কবর লেখেন, আহ আরেক ফাল্গুন লেখেন, জাভিদ জীবন লেখেন, আর্তনাদ লেখেন, যে যেটাই লেখেন না কেন, ধরেন এই চারটার মধ্যে এইটা লিখছি, বাকি তিনটার কথা অবশ্যই অবশ্যই আনবেন। যে আমরা আজকে আলোচনা করতেছি হচ্ছে অমুকের আর্তনাদ উপন্যাস নিয়ে, ভাষা আন্দোলন ভিত্তিতে রচিত। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে আরো অনেকে গ্রন্থ রচনা করছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে জহির রায়হানের আরেক ফাল্গুন, যেখানে হচ্ছে মুনিমা ডলি চরিত্রের মধ্যে দিয়ে উনি এটা ফুটে তুলছেন।
হ্যাঁ, এরপরে আমরা মনির চৌধুরীর কবর নাটকে এটা ফুটে উঠছে। এছাড়া আমরা সেলিনা হোসেনের জাপিত জীবনের মধ্যে এটা দেখতে পাই। এই যে ভাষা আন্দোলন ভিত্তিক অন্যকে কি লিখছে সেইটার সাথে আপনি যেটা সমালোচনা করতেছেন সেটার কি মিল আছে অমিল আছে তুলনা কি, এই কাজটা যদি করে দিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে আপনার লেখা মানসম্মত হয়েছে, 10/11 পাবেন। ভাই বাংলা সাহিত্যে মানে সাহিত্যের যে কোনো প্রশ্নে, বাংলা কি ইংরেজি যে কোনো সাহিত্যের প্রশ্নে মেইন জিনিস হচ্ছে কি জানেন? তুলনা করতে পারা। আপনি যখন তুলনা করতে পারবেন, একজনের সাথে আরেকজনের হচ্ছে মিল অমিল খুঁজে বের করে হচ্ছে আলোচনা করতে পারবেন, তখন বোঝা যায় যে আপনার স্ট্রেংথ অনেক হাই। হ্যাঁ, এবং এইটা এগুলো কি ইয়াতেও লিখতে হবে, মানে 5-6 নাম্বারের 6 প্রশ্নের মার্কের কথা প্রশ্নে, বলতেছেন? না এটা সমালোচনার কথা বলতেছি। আর 5-6 মার্কের প্রশ্নের মধ্যে তো আসলে অত লেখার সুযোগ থাকে না। তারপরে যদি আপনি বুঝছেন যে হ্যাঁ আমি 1-2 লাইনের মধ্যে দিতে পারবো, লিখতে পারবো, 5 নম্বরের প্রশ্ন কিভাবে আসবে? হয়তো সরাসরি আসবে যে আরেক ফাল্গুন নিয়ে লেখো, তখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ এটা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আরো জহির আনসার অমুক অমুক লিখছে, এরকম 2-1 লাইন লিখতে পারেন, যা জানেন সেটা লিখেন। এখন 6 মার্কের প্রশ্ন আসে, এটা একটা ভালো হয়েছে যে মোটামুটি অনেক কিছু লেখার সুযোগ আছে। 3 মার্কের প্রশ্ন আসলে অত লেখা যেত না। কিন্তু যেটাই হোক সেটা হচ্ছে সাহিত্যের প্রশ্নের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন হচ্ছে তুলনা দেওয়ার, সেটা ভূমিকার মধ্যে বা উপসংহারের মধ্যে 2-1 লাইনে, যে এটার সাথে লেখকের অন্য গ্রন্থের এই আছে বা অমুকের এই গ্রন্থের সাথে এই আছে, আমি কি বুঝাইতে পারলাম? এই জিনিসটা ভাই খুব ইম্পর্টেন্ট। এইটা আমি 2 জন শিক্ষা ক্যাডারের মুখে শুনছি, লিটারেচারের একজনের কাছে শুনছি, আহ, কয়েকজনই এই সেম টাইপ কথাবার্তা বলছে যে যে যত বেশি তুলনা করে লিখতে পারে তার লেখার স্ট্রেংথ তত ভালো, এটা বোঝা যায় বা ধারণা করা হয় আর কি। আচ্ছা, জহির রায়হানের হচ্ছে চলচ্চিত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার অন্যতম চলচ্চিত্রের মধ্যে কি কি আছে? কখনো আসেনি, কাচের দেয়াল, সংগ্রাম, বেহুলা, তারপর হচ্ছে আচ্ছা লেট দেয়ার বি লাইট, এইগুলা। আরো জানি কি কি আছে না, ইংরেজি প্রামাণ্যচিত্র ছিল না যেন, কি কি, স্টপ জেনোসাইড। টেস্ট অফ জেনোসাইড, এটার নাম মনে করার চেষ্টা করতেছি। টেস্ট অফ জেনোসাইড, এটা মাস্ট দেখবেন। হ্যাঁ, এটা একদম ছোট, 20-25 মিনিটের মনে হয়, এটা ইউটিউবে আছে, এটা তো দেখবেন। টেস্ট অফ জেনোসাইডটা প্রামাণ্যচিত্র জহির রায়হানের হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে তার ওই যে আরো কিছু গ্রন্থ, তারপরে চলচ্চিত্রের কথা হচ্ছে বলা আছে, যেগুলো হচ্ছে ইন জেনারেল কথাবার্তা, সমালোচনা অন্য জায়গায় হচ্ছে লেখা লাগতে পারে সেইভাবে। জহির রায়হানের চলচ্চিত্র থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে 6 মার্কের প্রশ্নের ভিতরে, যেহেতু শাহ আব্দুল করিমের হচ্ছে গান আইছে, এই যে শাহ আব্দুল করিমের কথা এখানে লিখি, যেহেতু হচ্ছে গান আইছে, এইখান থেকে যেহেতু প্রশ্ন আসে তাহলে জহির রায়হানের হচ্ছে উপন্যাস থেকে প্রশ্ন আসতে পারে, এই সরি চলচ্চিত্র থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে জহির রায়হানের চলচ্চিত্র, এই 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 হেডলাইনে এই জিনিসটি ইম্পর্টেন্ট, একটু বললাম আর কি, এটা হচ্ছে আপনারা পড়বেন। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে সৈয়দ শামসুল হক। আচ্ছা, সৈয়দ শামসুল হক দেখার আগে আমরা মুনি চৌধুরী দেখে আসি, পরে সৈয়দ শামসুল হক দেখি। মুনি চৌধুরী উনিও একজন নাট্যকার, ওনার বিখ্যাত নাটকের মধ্যে আছে যে পানিপথের তৃতীয় অবলম্বন হচ্ছে রক্তাক্ত প্রান্তর, তারপরে চিঠি, দ্বন্দ্বকারণ্য, কবর। কবর হচ্ছে এই যে রচনাকাল 53, প্রকাশকাল হচ্ছে 66, পূর্ব বাংলার হচ্ছে প্রথম প্রতিবাদী নাটক। নাটকের পটভূমি আমরা সবাই জানি, এটা নিয়ে আমরা পড়বো। এইটা যতটা না কাহিনী পড়তে হবে তার চেয়ে বেশি পড়তে হবে এটা রচনার যে প্রেক্ষাপট, রচনার যে ইতিহাস সেইটা। আচ্ছা, চিঠি আছে, দ্বন্দ্বকারণ্য হচ্ছে তার রূপকাশ্রয়ী নাটক। আচ্ছা, এছাড়া পলাশী বেড়াক অন্যান্য, আচ্ছা এখানে রিপিট হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে তার যেসব ইম্পর্টেন্ট নাটক আছে, তো তার মধ্যে আমরা হচ্ছে 2টার কাহিনী জানি, রক্তাক্ত প্রান্তর আর কবর। কোনোটাই এভাবে আসবে না, হয়তো নাট্যকার মুনীর চৌধুরীর নাট্যগুণের পরিচয় দাও এইভাবে আসতে পারে, তখন এইসব নামগুলো লিখবেন। আর কবর নাটক সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এই আচ্ছা, এখন আমরা আচ্ছা অনুবাদ নাটকের মধ্যে তো হচ্ছে এই যে ইউ নেভার ক্যান টেল, কেউ কিছু বলতে পারে না, আর কি কিছু আছে কয়েকটা বলেন তো। মুনীর চৌধুরীর কি অনুবাদ নাটকে একটাই ছিল? না, আরেকটা ছিল তো, টেমিং অফ দ্য শো, এটা কি মনির চৌধুরী ছিল? হ্যাঁ, মুখরা রমণী মুখরা বশীকরণ কি রমণী মুনীর বশীকরণ, চৌধুরীর? এটা শিওর না আমি। আর একটা তাহলে তো হচ্ছে মুখরা রমণী বশীকরণ থ্রিলার, হইলে বলিউড আরো একটা থ্রিলার। থাকবে, রূপার কৌটা হতে হবে তাহলে।
রূপার কৌটা। ইউটোপিয়া নামের কিছু নাকি? না 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 না, ইউটোপিয়া তো থমাস মোরের, ওটা অন্য জিনিস। এটা হচ্ছে জলস গলসওয়ার্দির, এটা গলসওয়ার্দির দ্য সিলভার বক্স। দ্য সিলভার বক্স। আর ওইটা হচ্ছে ট্যামিং অফ দ্য শিরু, হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। ট্যামিং অফ দ্য শিরু এটা হচ্ছে মুখরা রমণী বশীকরণ। মুখরা রমণী বশীকরণ মানে কি বলেন তো? মুখরা মানে হচ্ছে যার মুখ খুব বেশি চলে। হ্যাঁ, আর ঘরের বউ আর কি রমণী, তার মুখ মানে ঝগড়াটা আর কি, তারে কিভাবে আপনি বশীকরণ করবেন সেটা। কারো দরকার যদি পরে পড়ে নিয়ে এটা, এরকম ইচ্ছা থাকলে। আমরা হচ্ছে ইয়াতে ও এই তো তলেই লেখা ছিল, ওটাই ব্রেনের উপরে প্রেশার দিলাম। আচ্ছা, কবর নাটকের মধ্যে কি হয়েছে? কবর নাটকের হচ্ছে যে চরিত্রগুলো পাওয়া যায় সেটা কি? মুর্দা ফকির। মুর্দা শব্দের অর্থ কি বলেন? মারা গেছে এরকম। হ্যাঁ, মৃত, মৃত, জিন্দা আর মুর্দা। তারপর হচ্ছে নেতা ইন্সপেক্টর হাফিজ, ইন্সপেক্টর হাফিজ। তারপরে আর কি? মূর্তি এক, মূর্তি দুই। এটা 9-10 হচ্ছে বাংলা সহপাঠে ছিল, আপনারা কি পড়ছেন? জি ভাই। আচ্ছা, তো কবর নাটকের মধ্যে কি হয়েছে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে কি হয়েছে? আচ্ছা, এর ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে, এই নামটা অবশ্যই লিখতে হবে, রণেশ দাশগুপ্ত। রণেশ দাশগুপ্ত তাকে হচ্ছে ইয়া করছে, কি বলে এটাকে, অনুরোধ করছে যে আপনি এটা নিয়ে একটু লেখেন। তো তখন তো এরকম লেখা টেখার সুযোগ ছিল না, উনি হচ্ছে লুকায়া এক রাতের মধ্যে হচ্ছে এটা মোটামুটি লিখে ফেলছে কারাবন্দী অবস্থায়। এবং এটা কারাগারের মধ্যে ওই হারিকেনের আলোয় হচ্ছে এটা মঞ্চস্থ হয়েছে, ইয়ে নিয়ে, ওই জেলখানার কয়েদিদের নিয়ে। এবং অনেক পরে এটা 66-তে এসে এটা বই আকারে, গ্রন্থাকারে এটা প্রকাশ পায়। এই কবর নাটকের পটভূমি প্রসঙ্গে রণেশ দাশগুপ্ত বলছে, 53 সালে 21শে ফেব্রুয়ারি এই নাটক অভিনয়ের উদ্যোগ নিয়েছিল ঢাকা জেলে 2 নম্বর খাঁচায় আটক কমিউনিস্ট বন্দীরা। তারা অনুরোধ জানিয়েছিল মনির চৌধুরীকে একটা নাটক লিখে দিতে। যেহেতু আমার সঙ্গে মনির চৌধুরীর একটা বিশেষ প্রীতির সম্পর্ক ছিল বরাবরই, সেজন্য সেকালের সকলের হয়ে আমি হচ্ছে পুরান হাজত দিয়ে গোপনে চিঠি পাঠালাম মনির চৌধুরীকে নাটক লিখে দেওয়ার জন্য। মনির চৌধুরী ঢাকা জেলার দেওয়ানি নামক ছোট ঘরটিতে আটক থাকতেন। এই যে সিন না, এটা যদি আপনারা কারাগারে রোজ নামচা পড়েন বঙ্গবন্ধুর, মানে এত ক্লিয়ার হবে আর এত ভিজুয়ালাইজ হবে, অসাধারণ একেবারে, যে আসলে জেলের মধ্যে কি চলে। কারাগারের রক্ষীদের চোখ এড়ায় কয়েকদিনের ভিতরে তিনি এই জিনিসটা লিখে ফেললেন। এটা তার লেখা তৃতীয় নাটক, মঞ্চ নাটক নিয়ে তৈরি করে হ্যান ত্যান এসব লাগবে না আমাদের। আচ্ছা, এরপর হচ্ছে তার নাট্যকার মনির ভাই চৌধুরী যে। উপরের ওইগুলো কি লিখতে হবে যেটা দেখালেন এতক্ষণ? আচ্ছা, রণেশ দাশগুপ্তের কথা লিখবেন, যে রণেশ দাশগুপ্তর ও কমিউনিস্ট নেতা রণেশ দাশগুপ্তের অনুরোধে 21শে ফেব্রুয়ারিতে তখন কমিউনিস্ট যে বন্দীরা ছিল তারা একটা নাটক মঞ্চস্থ করতে চায়, এবং সেই অনুরোধ রেখে মনির চৌধুরী এটা রচনা করেন। এটা যে আপনি জানেন, এটা অবশ্যই আপনি লিখবেন। এবং এটা যে জেলের মধ্যে কমিউনিস্ট বন্দীরা মঞ্চস্থ করছিল, এটা লিখবেন। এই নাটকের প্রেক্ষাপটটা খুব ইম্পর্টেন্ট, রচনার প্রেক্ষাপট, যখন ইয়ের প্রেক্ষাপটে এটা লিখছে। যেরকম আপনাদের তো রবীন্দ্রনাথ বা জীবনানন্দ নিয়ে আমরা পরীক্ষা উপযোগী পড়াশোনা করছি, রবীন্দ্রনাথের যতগুলো কাব্যগ্রন্থ আছে প্রত্যেকটা প্রেক্ষাপট আছে, যে এই প্রেক্ষাপটে অমুক জায়গায় অমুক স্থানে বসে তিনি এই জিনিসটা লিখছিলেন। এবং মানে খুবই রিলেটেবল ওই কাব্যগ্রন্থের সাথে, লেখার ভিতরে ফুটে ওঠে। যাই হোক, বাংলা সাহিত্যের ইতিহাসে আচ্ছা, এখানে ওনার যে নাট্যকার সত্তা, সেই সত্তা নিয়ে অনেক কিছু কথাবার্তার মধ্যে বলা হয়েছে। যে মানে নাট্যকার মনির চৌধুরী, এই প্রশ্ন সম্ভবত মনে হয় কোন বিষয়ে চাইছে, লাস্ট টাইম না কোন জন্য আছে। তো নাট্যকার মনির চৌধুরী আসলে যেগুলো লিখতে হবে সেই সব কথাবার্তা ওখানে বলছে। বিখ্যাত পৃথিবী বিখ্যাত নাট্য নির্মাতা ইবনে সিনা হচ্ছে সামাজিক বাস্তবতা ব্যতীত বার্নার্স হচ্ছে ব্যঙ্গাত্মক জ্ঞাত, এই অমুকের এই এত এত তো লিখতে পারবো না। এই যে স্যামুয়েল ব্র্যাকেট রে, ও আচ্ছা এইভাবে লিখছে স্যামুয়েল ব্র্যাকেট, ঠিক আছে। বার্নার্সের নাম তো জানেন, এটা লেখেন, ঠিক আছে। এইসব জিনিস ভাবের গভীরতা, অগ্রকর হ্যান এইসব হচ্ছে দ্বারা তিনি খুব প্রবল মাত্রায় প্রভাবিত হয়েছিলেন, এইগুলো আর কি। ঠিক আছে, এরপরে আচ্ছা, এই নাটকের হচ্ছে তাহলে আমরা কাহিনী কি জানি? একজন হচ্ছে মুর্দা ফকির, যে তার পরিবারে হারাইছে। কিসে হারাইছে বলেন তো? ওই যে দুর্ভিক্ষে মনে হয়। তার সবাই মারা গেছে, সে সামনের উপরে লাশ দেখছে। দুর্ভিক্ষে না ইয়াতে ঘূর্ণিঝড়ে কিসে জানি মারা যায়। ঘূর্ণিঝড়ে মরে না দুর্ভিক্ষে মরে, ভুলে গেলাম।
তো মোটামুটি সে হচ্ছে তার পরিবারের সবাইকে মানে লাশ আকারে দেখছে, এবং সে সেই কারণে হচ্ছে মানে স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে আর কি, পাগল হয়ে গেছে। তো সে হচ্ছে গোরস্থানে সবসময় থাকে, তার নাম হচ্ছে মুর্দা ফকির। তো এইখানে দুইজন ব্যক্তি আসে, যে হচ্ছে ওই নেতা আর হচ্ছে ইন্সপেক্টর হাফিজ। তো নেতা হচ্ছে ওই 21শে ফেব্রুয়ারি যে লাশগুলো আছে, ওই লাশগুলারে হচ্ছে একসাথে গণকবর দিতে আইছে। এখন ওই লাশগুলোর তো কোনো গোসল হয় নাই, তারপর মানে জানা যায় না, কিছুই হয় নাই, তাহলে ওই লাশগুলো তো ওইভাবে আসলে গণকবর দেয়া যাবে না আর কি, উচিত না। তো নেতা হচ্ছে খুব কনফিউজ, তো সে হচ্ছে নিজের ভয় কাটানোর জন্য কি বলে আহ, মদ পান করতেছিল। তো এই সময় হঠাৎ করে ওই মনে হইলো কি যেন কবরের ভিতর থেকে কোনো একটা ব্যক্তি যেন উঠে আসছে। তো সেই ব্যক্তির হচ্ছে মুর্দা ফকির। আর ওইখানে আর কি ছিল, নেতার সাথে ইন্সপেক্টর হাফিজ ছিল অর্ধমাদল অবস্থায়। আচ্ছা, তো এই মুর্দা ফকির এসে কি বললো, যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমার রাজ্যে কই গেল গন্ধ, তোমাদের শরীরে তোমাদের গায়ে মরা মানুষের গন্ধ, তোমরা এখানে কি করছো, যাও তাড়াতাড়ি কবরে যাও। ফাঁকি দিয়ে ওদের পাঠিয়ে দিয়ে নিজেরা বাইরে মজা লুটতে চাও? না, 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 আমার রাজ্যে সব চলবে না। এইটা কে বলতেছে? মুর্দা ফকির বলতেছে নেতারে, যে তোমরা এখানে কি করো, তোমাদের শরীরে হচ্ছে মরা মানুষের গন্ধ, তোমরাই তো কবরে থাকবা, তোমরা কবরে না যেয়ে ওই যে ভাষা শহীদদের কথা বলতেছে ওদেরকে কবরে পাঠাইছো, ওরা তো কবরে যাবে না। তখন ওরা দেখে কি যে মূর্তিরা কবর থেকে উঠে আসতেছে, এবং মূর্তি এক মূর্তি দুই ওরা বলতেছে যে না, 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 আমরা কবরে যাব না, আমরা কবরে যাব না। এইভাবে হচ্ছে এই নাটক আগায়, এবং নেতা হচ্ছে খুব ভয় পাইতে থাকে। এই নাটকেরও হচ্ছে কিন্তু ইয়ে আছে, চিত্রায়ন আছে, আপনারা খুঁজলে পাবেন এটা। আগে বিটিভিতে রাত্রে 10টা 11টা 10টা সংবাদে পরে এই ধরনের এগুলো দিত, আমি দেখছিলাম ছোটবেলায়। এই হচ্ছে এই কবর নাটকের কি বলে মোটামুটি কাহিনী সংক্ষেপ। তাহলে এখানে আমরা কি কি জিনিস মনে রাখবো? মনে রাখবো হচ্ছে নেতা, ইন্সপেক্টর হাফিজ, আর হচ্ছে মুর্দা ফকির, এছাড়া হচ্ছে কি মূর্তি এক মূর্তি দুই। এইখানে যখন ধরেন আমি বারবার বলতেছি যে চরিত্র চিত্রণ, ভাষাগত চরিত্র চিত্রণ নিয়ে কি লিখবেন? বলবেন কি যে মনির চৌধুরীর নাটকে এই কবর নাটকে কোন কোন চরিত্র আছে? চরিত্রগুলোর মধ্যে আছে অন্যতম হচ্ছে ইন্সপেক্টর হাফিজ, নেতা, মুর্দা ফকির। নেতা চরিত্রের মধ্য দিয়ে তিনি ভাষা আন্দোলনে যারা হচ্ছে ভাষা আন্দোলন বিরোধিতা করছিলেন সেই চরিত্রগুলো দেখানো হয়েছে। যারা ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদেরকে হত্যার পরে তাদের লাশ যেভাবে কি বলে ধর্মীয় অনুশাসন ব্যতি রেখেই দাফন করার ব্যবস্থা করা হয়েছিল, সেই জিনিসটা হচ্ছে নেতা চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠছে। এবং ওই নেতাকে সহযোগিতা করছিল কারা? তৎকালীন যে পুলিশ বাহিনী ছিল, আইনের লোকজন ছিল, তারা সেই জিনিসটা ইন্সপেক্টর হাফিজ চরিত্রের মধ্যে দিয়ে তিনি সুনিপুণ ভাবে ফুটাই উঠছেন। কিন্তু এইখানে আসলে বাংলার মানুষের যে চাওয়া, সেই চাওয়া কি, যে এই ভাষা আন্দোলন যে শহীদ, তারা কেন কবরে থাকবে? আসলে তো কবরের কষ্ট পাওয়ার কথা এই নেতার, এই ইন্সপেক্টর হাফিজের, সেই কথাই হচ্ছে মুর্দা ফকিরের মুখ থেকে ফুটাই তুলছেন তিনি। তার চরিত্র তিনি চিত্রণ করছেন খুব সুনিপুণ হাতে। এই কথাগুলো বলতে হবে, একটা একটা চরিত্রের নাম তুলবেন, আর একটা একটা করে কথা বলবেন। একটা নাম তুলবেন, একটা করে কথা বলবেন। কিছু কি বুঝতে পারলেন কি বুঝাইতে চাইছি? যদি বাংলা লেখা দেন যে কবর নাটকের চরিত্রগুলো আছে নেতা, ইন্সপেক্টর হাফিজ, মুর্দা ফকির, তিনি সুনিপুণ ভাবে চরিত্র চিন্তন করছেন, এটা একটা স্টাইল। আর একটা হচ্ছে একটা করে নাম লিখবেন, তার চরিত্র দিয়ে কি কথা হচ্ছে এটা একটু বলতে হবে, এটা আর একটা কায়দা আর কি। এইভাবে লিখতে পারবেন না? মানে শুরুতে যদি আমরা চরিত্রগুলোর পরিচয় প্রথমে দিয়ে দিলাম, এরপরে কোনো সমস্যা নাই, প্রত্যেকটা সমস্যা নাই। চরিত্র আপনি একটা একটা চরিত্র করে দিয়ে তারপরে মেনশন করে ঘটনা, তারপরে তবে না তাহলে হচ্ছে মিক্স হয়ে যাবে। আপনি একটা প্যারা রাখবেন যেটা পড়লে বোঝা যাবে যে এখানে সে ওই যে ওই জিনিসটা হচ্ছে চরিত্র চিত্রণ, বাংলা কথা একেবারে। একটা প্যারা রাখবেন যেখানে থাকবে শুধু ভাষা, ওইখানে দু একটা উক্তি আপনি চাইলে দিতে পারেন। হ্যাঁ, যে সে ভাষাগত উৎকর্ষতা কি আছে সেটা নিয়ে বলবেন। আর কাহিনী সংক্ষিপ্ত একটা থাকবেই। ঠিক আছে, এখন আপনি যেটা বলছেন, আমি যেটুকু বুঝছি আর কি, যে আমি একটা চরিত্রের কথা বললে ঘটনার অবতারণা করার মাঝখান দিয়ে চরিত্র আর কাহিনী একসাথে হচ্ছে ব্যাখ্যা করলাম, এটাও করা যায়। কিন্তু সিস্টেম হচ্ছে যে আপনি ওই চরিত্রটা এইভাবে দিয়ে কাহিনী সংক্ষেপের মতো, যে যদি আমরা কবর নাটকের কাহিনীর দিকে তাকাই তাহলে কাহিনী এইভাবে আগাইছে, এইভাবে সংক্ষেপে কাহিনীটা বলে দিলেন। তবে অবশ্যই অবশ্যই এই জিনিসের প্রেক্ষাপট কি, তারপর হচ্ছে চরিত্র, ভাষা, পাঠক হচ্ছে কি ধরনের, কোনো কেউ কোনো সাহিত্য সমালোচকের যদি কোনো মন্তব্য থাকে যদি দিতে পারেন।
এইগুলা প্যারা প্যারা আকারে দিতে দিতে যাবেন, ঠিক আছে? অবশ্যই প্যারা আকারে দিতে দিতে আগাবেন। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি মনির চৌধুরীকে নিয়ে কথাবার্তা। আমরা চলে যাব হচ্ছে সৈয়দ অলিউল্লাহর, সরি সৈয়দ শামসুল হকে যাব। পায়ের আওয়াজ পাওয়া যায়, ওই গেল স্যার শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য, এটা নিয়ে কি পড়ছেন আপনারা একটু বলেন তো। আচ্ছা, যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের কথা আসে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক তো আমরা পড়ি না, তখন হচ্ছে বাধ্য হয়ে আমরা এই কাব্যনাট্যটা লিখে দিয়ে আসবো যদি এরকম আসে। তবে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থের কথা আসলে আপনারা যে যার মতন একটা ফিক্সড করে যান যে আমি মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা লিখতে চাই, ঠিক আছে? এইভাবে হচ্ছে ভাইয়া আপনার পরামর্শ কি, মানে ব্যক্তিগত পরামর্শ আর কি? আমি লিখছিলাম তো বন্দি শিবির থেকে, এমন একটা লিখবেন যেটা কেউ লেখে নাই, সেটা যাই হোক। তবে আর একটা জিনিস আছে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সম্প্রতি প্রকাশিত গ্রন্থের সমালোচনা করুন। হ্যাঁ, এটার জন্য পড়ছিলাম হচ্ছে আনিসুল হকের রক্ত একা ভোর, এটা পড়ছিলাম। তো এইগুলো আপনার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখা একটু সমালোচনা ক্লাসটা করছেন, ওইভাবে একটু সাজায় নিতে হয় যে কি কি আসতে পারে, আসলে আমি কোনটা লিখবো, ঠিক আছে? উম, আচ্ছা, আমরা আসলাম হচ্ছে কি বলে সৈয়দ শামসুল হকের ওই এখানে আসি। সৈয়দ শামসুল হক হচ্ছে এখানে কি লেখা আছে দেখেন, তিনি একাধারে হচ্ছে কবি, উপন্যাসিক, গল্পকার, নাট্যকার, অনুবাদক। আচ্ছা, আমি আমার আসলে কথা এখানে মন মতন বলতে পারি না। দেখেন, আপনারা যে জিনিসটাই লেখেন না কেন, আহ, ওই ওই যে রাইটারে নিয়ে লিখতেছেন সেই রাইটারের উপরে যেন আপনার একটা শক্ত দখল থাকে, নাম্বার ওয়ান। ধরেন আপনারা এসে মুক্তিযুদ্ধ ভিত্তিক তো অনেক লিখছে, শওকত ওসমান লিখছে, শামসুর রহমান তো লিখছে তার কাব্যগ্রন্থে, তারপর হচ্ছে হুমায়ুন আহমেদ তো লেখা মানে ভরা হয়ে ফেলছে, এক গাদা আছে, ওনাদের নিয়ে লিখতে পারেন, অনেক মানুষের পাবেন। কিন্তু যারা নিয়ে আপনি অনেক ভালো লিখতে পারবেন এবং যার মোটামুটি একটা ভালো অ্যাকসেপ্টেন্স আছে, তারা নিয়ে লিখবেন, ঠিক আছে? কাব্যগ্রন্থ লিখলে হয় কি, কাব্যগ্রন্থ দিয়ে সহজে ইমপ্রেস করা যায়। যে কবিতার লাইন অনেকগুলা লিখতে পারে, ধারণা করা যে আচ্ছা সে কবিতা মোটামুটি জানে, এবং দ্রুত অনেক লেখা যায়। ধরেন আপনি একটা পৃষ্ঠা একটু লিখছেন, এই জায়গায় একটা কবিতার লাইন লিখছেন, আগে পরে তো ফাঁকা, দ্রুত হচ্ছে পেজ ভরে। এই জন্য কবিতার লাইন দিয়ে লিখলে বেশ আরাম লাগে। এটা সমস্যা হচ্ছে মনে রাখাটা কবিতার লাইনগুলা, কিন্তু মনে রাখতে পারলে আমি বলবো যে যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক হচ্ছে বন্দি শিবির থেকে এটা পড়েন। যাই হোক, তারপর হচ্ছে আমরা এই যে শামসুল হকের ভিতরে আসি। এখানে কি হয়েছে, তিনি একাধারে কবি, উপন্যাসিক, গল্পকার, নাট্যকার, অনুবাদক। মূলত কি বলেন তো সৈয়দ শামসুল হক? নাট্যকার। না রে ভাই, উপন্যাসিক। তার হচ্ছে উপন্যাসিক সত্তা সবচেয়ে স্ট্রং, মানে তিনি প্রচুর উপন্যাস লিখছেন, কিন্তু অধিক অধিক নন্দিত হয়েছেন তিনি মানে কবিতা দিয়ে। মানে তার যে আহ কাব্যগুণ আর কি, সেই কাব্যগুণ দিয়ে তিনি হচ্ছে খুব বেশি পরিমাণে পপুলারিটি পাইছেন। কিন্তু তার যদি লেখক সত্তা ধরেন, এই জন্য আছে তারা কিন্তু সব্যসাচী লেখক বলা হয়, এই যে লেখছে এখানে, তারা এখানে সব্যসাচী লেখক বলা হয়, যে তিনি মোটামুটি আচ্ছা, আপনারা বলেন তো পঞ্চপাণ্ডবের মধ্যে একজন সব্যসাচী লেখক ছিল, কে বলেন তো? অমিয় চক্রবর্তী ভাইয়া। ওরে আপু না, অমিয় চক্রবর্তী খালি কবিতা লিখছে, হারানো অর্কিড, তারপরে কি জানি অল্প কয়টা কাব্যগ্রন্থ লিখছে। সব্যসাচী রাইটার হচ্ছে যে সাহিত্যের বিভিন্ন জায়গায় বিচরণ করছে, কবিতা লিখছে, উপন্যাস লিখছে, গল্প লিখছে, সামনে যা প্রবন্ধ লিখছে, যা মনে চায় সব লিখছে। এরকম কে স্যার আছে? পঞ্চপাণ্ডবের মধ্যে একজন। হ্যাঁ, পঞ্চপাণ্ডবের মধ্যে একজন আছে। বুদ্ধদেব বসু। হ্যাঁ, রাইট, বুদ্ধদেব বসু। হ্যাঁ, বুদ্ধদেব বসু। আচ্ছা, ওনারও যে যেরকম আছে না, কি জানি তিথিডোর আছে, সারা আছে, বিখ্যাত উপন্যাস। যাক, আমরা হচ্ছে সৈয়দ শামসুল হকের হচ্ছে দেখি তারা হচ্ছে সব্যসাচী লেখক বলা হয় কেন, এরকমও আসতে পারে যে কেন তারা সব্যসাচী লেখক বলা হয়।
ওনার তো উপন্যাস আছে, ওনার কয়েকটা উপন্যাস, ইম্পর্টেন্ট উপন্যাস হচ্ছে তো যে একবার বললাম যে আমরা কি কি লিখবো, নিষিদ্ধ লোবান, নীল দংশন আর হচ্ছে ত্রাহি, এই তিনটা হচ্ছে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক। নিষিদ্ধ লোবান, নীল দংশন আর ত্রাহি, এই কটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। এছাড়া কি আছে, খেলারাম খেলে যা, অনুপম দিন, হ্যাঁ এইগুলা তো আপনারা পড়ছেন। তারপর হচ্ছে সীমানা ছাড়িয়ে মনে হচ্ছে সিনেমা হয়েছে, বৃষ্টি বিদ্রোহী, অনেক কিছু আছে। এগুলো হচ্ছে তার উপন্যাস। তার খুব বিখ্যাত একটা প্রবন্ধ আছে, বলতে পারেন কি? হৃদ কলমের টানে, খুব বিখ্যাত প্রবন্ধ। ওনার অনেকগুলো গল্প আছে, যেরকম আহ লাল গোলাপ, সরি রক্ত গোলাপ, লাল গোলাপ বলতেছি, রক্ত গোলাপ। তারপর হচ্ছে আপনার আনন্দের মৃত্যু, তারপর হচ্ছে তাস, এগুলো হচ্ছে ওনার গল্প। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আপনার মনে রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে উনি গল্প লিখছে, উনি প্রবন্ধ নামটা মনে রাখেন, উনি গল্প লিখছে, উপন্যাস লিখছে, উনি প্রচুর, আচ্ছা উনি তো কাব্যনাট্য লিখছে, তাহলে নাট্যতে ওনারে পাওয়া যায়, কিসে পাওয়া যায়, গণনায়ক। তারপরে নুরুল দিনের সারা জীবন তো মানে ভয়ানক ইম্পর্টেন্ট, নুরুল দিনের সারা জীবন। তারপর হচ্ছে আর একটা কি, পায়রাস পাওয়া যায়, এগুলা তার ইম্পর্টেন্ট কাব্যনাট্য। তাহলে আমরা চারটা জায়গায় দেখলাম। এবার হচ্ছে উনি অনেকগুলা কাব্যগ্রন্থ লিখছে। কাব্যগ্রন্থের মধ্যে তো একটা হচ্ছে পরাণের গহীন ভিতর, আর কি আছে, একদা এক রাজ্যে। তারপর হচ্ছে আপনার উম, কি জানি, ধ্বংস ধ্বংসস্তূপে ধ্বংসস্তূপে কবি, কি জানি একটা আছে, ধ্বংসস্তূপে কবি ও নগর মনে হয় সম্ভবত, এরকম একটা কাব্য আছে ওনার। আমরা মনে রাখবো হচ্ছে, কোনটা মনে রাখবো, যেটা আমরা মনে রাখবো আর কি, এখান দিয়ে মনে রাখবো পরাণের গহীন ভিতর, পরাণের গহীন ভেতর, এটা মনে রাখলাম কাব্য। আর প্রবন্ধ মনে রাখবো এইটা, হৃদকলমের টানে। কাব্যনাট্য তিনটাই মনে রাখবো। আর উপন্যাস হচ্ছে এই তিনটা মাস্ট মনে রাখবো। এই কালো কালি দিয়ে যে করে দেখলাম, 3 আর 3 6 7 8টা, এই 8টা নাম লিস্ট মনে রাখবেন। ওনারে নিয়ে যদি লিখতে আসে, এগুলো হচ্ছে লেখার মধ্যে লাগবে আর কি। তাহলে এই কারণে তাহলে ওনার সব্যসাচী লেখক কেন বলা হয়? উনি হচ্ছে ওনার উপন্যাসে মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট ফুটে উঠছে, সেটা ওনার বিখ্যাত উপন্যাসের মধ্যে এই আছে, নিষিদ্ধ লোবান, ত্রাহি, নীল দংশন। তারপর হচ্ছে উনি প্রবন্ধতে উনি বিখ্যাত, ওনার প্রবন্ধ নাম হচ্ছে হৃদকলমের টানে। ছোট গল্পে তার বিচরণ দেখা যায়। তার বিখ্যাত কাব্যনাট্যের ভিতরে এই জায়গা আছে, যেটা রংপুরের কৃষক বিদ্রোহ ফুটে উঠছে। তারপরে তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আছে পরাণের গহীন ভিতর। হ্যাঁ, এইভাবে লিখবেন। পরাণের গহীন ভিতরের হচ্ছে, আমি একটা লাইন লিখে রাখি, উম, এ বড় দারুণ বাজি, এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর, যে তার রুমাল নাড়ে, পরনের গহীন ভিতর। কিছু কি বুঝলেন? খুবই সহজ। কি বুঝছেন বলেন তো? কিছু বুঝেন নাই? এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজি কর, এখানে হচ্ছে এটা প্রণয় রিলেটেড। যে তার রুমাল নাড়ে পরনের গহীন ভিতর, মানে রুমাল নাড়ে কি, বাজিকর বোঝেন না, যে হচ্ছে জাদু দেখায়। তো ধরেন আপনি আপনার যার প্রতি প্রণয়, তারে খুব মিস করতেছেন। এখন এই লোকটা আপনার সামনে নাই, বা সে এই কবিতার যেভাবে শুরু হয়েছিল যে তারে আমি কইতাম বন বিবি, সে ছিল মোর প্রাণ, এরকম। কিন্তু এখন মানে হঠাৎ করে কি হয়েছে যে আমি এখন তার আর কোনো কিছুই নাই, সে হচ্ছে অন্যদিকে পাশ ফিরা সই, এরকম। মানে তার মনের মাঝখানে আমি নাই কেন, কিন্তু সে কি করতেছে, সে যেটা করতেছে যে সে কোনো কিছুর ভিতরে না থাকে, আমার পরাণের ভিতরে একদম একদম আলোড়ন তৈরি করে ফেলছে সে। এখন সে তাহলে এখানে কি আসলে বাজিকর মানে কি, যে জাদু দেখায়। তো বাজিকর রুমাল মেরে কি করে, দেখায় যে রুমালের ভিতর দিয়ে কবুতর বেরোয় আছে, হ্যান বেরোয় আছে, ত্যান বেরোয় আছে। ঠিক এইখানে এ বড় দারুণ বাজি মানে এ খুব ভালো
মানে এটার কি বলে, জাদু আর কি। বাজি মানে এখানে হচ্ছে জাদু, একটা দারুণ জাদু। তারে কই বড় বাজিকর, মানে তারে কই বাজিকর বা জাদুকর যেটাই বলেন, যে তার রুমাল নাড়ে পরনের গহীন ভিতর, আমার পরনের একদম ভিতরে সে হচ্ছে রুমাল নাড়তেছে, আমার কন্ট্রোল করতেছে। এইটা। আর একটা লাইন হচ্ছে, চাইলে একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যখন আমার দেশ যখন আমার দেশ ঢেকে যায় দালালেরই আলখাল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। একদমই সহজ। যখন আমার দেশ ঢেকে যায় দালালের আলখাল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। পরের লাইনটা আপনারা সবাই পারেন। জাগো বাহে কুণ্ঠে সবাই। ঠিক আছে, এটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন। প্রশ্ন যেদিকে যাইতেছে, সৈয়দ শামসুল্লাহ থেকে প্রশ্ন চলে আসতে পারে। সৈয়দ আলুল্লাহ তো আইছে, আর যারা প্রশ্ন করে তারা ওনারা খুব পছন্দ করে। ঠিক আছে, দুইটা জিনিস একটু লিখে রাখলাম সহজ দেখা, যদি পারেন ইউজ করে দেন আর কি লেখার মাঝখানে। এবার আসেন হচ্ছে তার যে পায়ের আওয়াজ পাওয়া যায় সেটার ভিতরে। আপনারা কি আছেন? আচ্ছা, এই যা বুঝাইতেছি, যা লিখতেছি, এগুলা কি মানে ইউজ করে আসতে পারবেন না নাকি? হ্যাঁ, শেষেরটা লিখতে পারি নাই কি জন্য। আচ্ছা। যখন আমার দেশ ঢেকে যায় দালালেরই আলখাল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, জাগো বাহে কুণ্ঠে সবাই। আচ্ছা, এই আসলে কি লিখতে পারবেন? কিছু বুঝছেন? পায়ের আওয়াজ পাওয়া যায় এটা দিয়ে। আচ্ছা, ওনার লেখক সত্তার ভিতরে কি পাওয়া যায়? আঞ্চলিকতা। আঞ্চলিকতা মানে ওনার ভাষায় হচ্ছে, ওনার কাব্য সত্তায় হচ্ছে বিশেষত হচ্ছে উনি আঞ্চলিক, মানে রংপুরের আঞ্চলিকতায় উনি লিখছেন, কিন্তু এই জিনিসটা খুব মানে বিখ্যাত হয়েছে আর কি, সবাই খুব পছন্দ করছে এইটা। আচ্ছা, আমরা একটু কাহিনী সংক্ষেপটা পড়বো। কাহিনী সংক্ষেপ হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় যেটা, সেখানে হচ্ছে, আচ্ছা একটু এক মিনিট। আচ্ছা, পায়ের আওয়াজ পাওয়া যায় যেটা, সেটার ভিতরে যেটা কাহিনী সংক্ষেপ সেটা হলো, এখানে একজন মাতব্বর থাকে, হ্যাঁ, 17 গ্রামের মাতব্বর সে। তো অনেকগুলা গ্রাম মিলে উনি হচ্ছে সে মাতব্বর। তো উনি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় উনি আহ মানে পাকিস্তান পন্থী আর কি ছিলেন। আচ্ছা, আপনারা কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো ওই মাতব্বর যে ছিলেন উনি ছিলেন পাকিস্তানপন্থী। তো উনি ওনার যে গ্রামটা, সেই গ্রামের যে মানুষ তাদেরকে হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে মানে দূরে রাখতেছেন আর কি। তো উনি বলতে, ওনার যেটা মত আর কি, ওই মাতব্বরের, যে আমরা হচ্ছে আল্লাহর পথে আছি। এই যে পাকিস্তান পাকিস্তান মানে বাংলাদেশ বাংলাদেশ করতেছে, এটা ঠিক না। আমরা হচ্ছে পাকিস্তানের পক্ষে থাকবো, ধর্ম এদিকে। আর তোমরা যে বিপদের কথা কইতেছো, মানুষ কত না বিপদের মধ্যে পড়ে, এইসব নিয়ে এত চিন্তা করার কোনো কিছু নাই। তো আহ, যেটা হয় আর কি, এই মাতবরের বাড়িতেও হচ্ছে একসময় পাক হানাদার বাহিনী আসে। হ্যাঁ, তো মাতবর তো গ্রামের মোটামুটি রক্ষা করে রাখছে। তো মাতবরের যে মেয়ে থাকে, সেই মেয়ের দিকে হচ্ছে ওরকম পাকিস্তানি হানাদার হচ্ছে লোলুপ দৃষ্টি দেয়। এবং এই মাতবর হচ্ছে চুপে চাপে সেই জিনিসটারে হজম করে, সোজা বাংলায়। মাতবরের মেয়ে চুপচাপ, মানে কোনো প্রতিবাদ সেই সময় করে না। এখন যত মুক্তিযুদ্ধের দিন যত সামনের দিকে আগাইতেছে, তত জিনিস কি হইতেছে, পাক এই ধরেন এটা গ্রাম, এই চারপাশে সব দিকে যে পাক হানাদার ছিল তাদের তো হচ্ছে মুক্তিযোদ্ধারা ঘাল করতেছে আর জায়গা দখল করতেছে।
তো গ্রামের লোকজন বারবার বলতেছে যে আপনি আসলে করতেছেনটা কি, কোন দিকে চাইতেছেন, দেশ অন্যদিকে চাইতেছেন কেন? কিন্তু ও তাদেরকে একটা বুঝ দিয়ে রাখতেছে। ঠিক সেই সময় ওনার মেয়ে বেরোয় আসে, মেয়ে বেরোয় এসে বলে, এই যে মেয়ে উচ্চারণ করে, সে কেন ফেলায় গেল আমার জীবন, হঠাৎ খাটাসে খাওয়া হাঁসের মতন, কিংবা গেছে সুখ, যেন কেউ নিয়ে গেছে গাভিনের বাটে যতটুকু দুধ আছে নিষ্ঠুর দহন দিয়া। মানে আমার জীবনে যেটুকু সুখ ছিল, যেন ধরেন সে নিজের একটা হাঁসের সাথে তুলনা করছে, যে হঠাৎ খাটাসে খাওয়া হাঁসের মতন, মানে কেউ যেন আমারে, মানে হাঁসের মতো খাটাসের মতন আমার হচ্ছে খেয়ে একদম ফেলে টুকরায় টুকরায় করে রেখে চলে গেছে এইভাবে। সে জনতার সামনে প্রকাশ করে যে আমার পিতা এটার কোনো অন্যায়ের মানে বিচার করে না এবং মেনে নিছে। তখন যখন গ্রামবাসী চেয়ে ওঠে, তখন ও বলে কি যে না, আমি হচ্ছে তাদের সাথে ওরে বিয়ে দিছিলাম। তো স্বাভাবিক, এটা তো কেউ মানতে চায় না। তখন ওর ওই মাতব্বরের পক্ষে যারা লোকজন থাকে তারাই হচ্ছে ওর বিপক্ষে চলে যায় এবং ওরে মারতে উদ্যত হয়। এখন এইটার নাম পায়ের আওয়াজ হইলো কেন? এই ব্যক্তি যখন মানে কি বলে মানে মৃত্যু, মানে একদম নাটকের শেষের দিকে, মানে মনে করেন এখন মরবে, সবাই ওরে আটকায় ধরছে আর কি, মানে মারতেছে আর কি, মারতে মারতে ওরে একদম মেরে ফেলবে। তখন ও বলে যে এই পাশে একটা ইয়া ছিল, কি বলে একটা নদীর নাম আছে, এটা আমি লিখি নাই, যে পায়ের আওয়াজ কি শুনি আমি একলাই, এরকম একটা লাইন আছে, যে আওয়াজ কি শুনি আমি একলাই, কিসের আওয়াজ? আওয়াজটা হচ্ছে মুক্তিযোদ্ধারা আসতেছে, তাদের পাওয়ার আওয়াজ। এটা কি সে একাই শুনতেছে? এইটা বলে সে মারা যায়। এরপরে তার পক্ষে যে লোক একজন বলে যে দাগ কেবল দাগ রাইখা যায়। হ্যাঁ, দাগ কেবল দাগ রেখে যায় মানে কি, ওটা খারাপ লোক ছিল, ওটা খারাপ মানে স্মৃতি রেখে গেছে আমাদের মাঝখানে। ওর পক্ষের লোকজনই বলে যে মরছে, খুব ভালো হয়েছে, বাঁচা গেছে, এইভাবে। তার মানে এখানে আসলে লেখক দেখাইছেটা কি, দেখাইছে যে আসলে মুক্তিযুদ্ধের দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। এই যে মানে কাব্যনাট্যটা, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক কেন, মুক্তিযুদ্ধ কে কোন পক্ষ অবলম্বন করছে, সেই পক্ষের লোকজনের কি পরিণতি হয়েছে, এইটা দেখানো হয়েছে। কিন্তু এখানে সরাসরি মুক্তিযুদ্ধের কোনো যুদ্ধ বা সরাসরি যে মুক্তিযোদ্ধাদের যে ঘটনা, এরকম কোনো কিছু এইখানে ফুটায় তিনি তুলেন নাই। মুক্তিযুদ্ধের একটা ভিন্ন দিক, একটা গ্রামের ভিতরে যেখানে মুক্তিযোদ্ধারা আসে নাই, পাক হানাদারদের সাথে সরাসরি কোনো যুদ্ধ নাই, কিন্তু কে কোন পক্ষ করতেছিল, সেই পক্ষের মানুষের আসলে চিন্তা চেতনা কি ছিল, তারা গ্রামের মানুষে কি বুঝ দিয়ে হচ্ছে বসায় রাখছে, এইসব মানে জিনিসগুলা এই কাব্যনাট্যের ভিতর দিয়ে সে ফুটায় তুলছে। মাতবর, পীর সাহেব, মাতব্বরের মেয়ে, পাইক, গ্রামবাসী, তরুণ দল ও মুক্তিযোদ্ধা, এগুলো হচ্ছে এখানে চরিত্র। ঠিক আছে, এটা কি লিখতে পারবেন? আচ্ছা ভাইয়া, তাহলে মানে পায়ের আওয়াজটা মানে নামকরণটা কেন হলো আরেকবার যদি একটু বলতেন। পায়রাজ হচ্ছে ওর যখন মৃত্যুর সময় আসতেছে, ও মানে সবার মারছে, ওর শুনতেছে কি যে মুক্তিযোদ্ধারা আসতেছে, তাদের পায়ের শব্দ আমি পাচ্ছি, এবং ও মরার আগে বলে যে পায়ের আওয়াজ কি পাই আমি একলাই। এর আগে আরেকটা লাইন আছে যে যমুনার গানে কি যেন একটা, দাঁড়ান আমি লাইনটা ভুলে গেছি, হাতের কাছে তো বই নাই, খুঁজলে হয়তো পাইতাম। তো এরকম একটা যমুনার গানে কি হয়, এরকম একটা লাইন বলে লিয়া, তারপরে বলে যে পায়ের আওয়াজ কি পাই আমি একলাই, আওয়াজ কি শুনি কেবল আমি একলাই। এইটা মানে ওর কানে বারবার ধ্বনিত হইতেছে। তার মানে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ছিল ওই সময় আর কি, ধরেন রাজাকার ছিল বা অন্যান্য যারা ছিল, তারা তারা তাদের যে মানে ধ্বংসের যে শেষ সময় সেটা তারা অনুভব করতে পারতেছে। কিন্তু তখন তো আসলে মুক্তিযোদ্ধারা আসে নাই, না আসা সত্ত্বেও সে তাদেরকে বুঝতে পারতেছে যে আমার সময় শেষ, এবং আমি ওই মুক্তিযোদ্ধারা যে এই জায়গাটা দখল করে নেবে বা এরকম কিছু একটা হবে, সেটা আমি হচ্ছে বুঝতে পারতেছি, শুনতে পাইতেছি। মানে সেই অনুভূতিটা নিয়ে সে হচ্ছে মানে মারা গেছে, মানে যারাই মরছে বা ওই যে শক্তি, তারা হচ্ছে এই জিনিসটা অনুধাবন করতে পারছে, মুক্তিযোদ্ধারা তাদের সেটা করায় ছাড়ছে, তার কানে হচ্ছে মুক্তিযোদ্ধাদের সেই পায়ের আওয়াজটা পৌঁছাইছে। ঠিক আছে, লিখতে পারবেন? মাতবর এইখানে আশ্বস্ত করে যে তাদের সাথে ক্যাপ্টেনের সঙ্গে তার আলাপ হয়েছে, এইখানে ভরসা রাখতে পারে, মুক্তিযোদ্ধাদের সে হচ্ছে দূরে রাখতে পরামর্শ দিছে, কিন্তু গ্রামবাসীদের মনে দ্বিধা দূর হয় না। এগুলো বলতে পারবেন, যে কাহিনী বললেন সেগুলাই লিখতে পারবেন কিনা, যদি পায়রাও আসে এটা যদি কাব্যনাট্য হিসেবে লেখা লাগে। এবং সৈয়দ শামসুল হক নিয়ে যদি লেখা লাগে, অবশ্যই হচ্ছে কি বলে পরাণের গোয়েন্দিদারও নিয়ে আসবেন, নুরুল দিনের সাহায্য নিয়ে আসবেন।
আর ওনার হচ্ছে উপন্যাসগুলা মুক্তিযুদ্ধ ভিত্তিক, তবে পড়ার দরকার নেই, এগুলো ওইভাবে অতটা ইম্পর্টেন্ট না যতটা শওকত ওসমানের গুলো ইম্পর্টেন্ট। আর এইখানে এমন এই নিষিদ্ধ লোভন এগুলো পড়াইলে, নীল দংশন পড়াইলে আপনারা হচ্ছে আরেকজনের সাথে গোলায় ফেলবেন, এই জন্য আমি এটা পড়াইলাম না, এটা লাগবেও না কোথাও। আর বেশি যেটুকু লাগবে সেটুকু হচ্ছে বলছি। পারবেন কিনা যে চারটা নিয়ে আজকে আলাপ আলোচনা হইলো মোটামুটি, মানে মনির চৌধুরী আর জহির জানতে তো আপনারা আগে থেকে ভালো করে চেনেন। সৈয়দ অলিউল্লাহ, সৈয়দ শামসুল হক সম্পর্কে ক্লিয়ার হয়েছেন কিনা কি বলেন তো? জি ভাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস রিলেটেড? আচ্ছা, আমরা দেখতে হবে লিঙ্কটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, আমাদের লাস্ট যে ক্লাস, ওই ক্লাসে মোটামুটি হচ্ছে আমরা মেইনলি পড়বো হচ্ছে শামসুর রহমানকে নিয়ে, আর হচ্ছে মোতাহার হোসেন, শরৎচন্দ্র, এই তিনটা আমাদের বাকি আছে মোটা দাগে, এই তিনজনকে নিয়ে পড়বো। ঠিক আছে? আর আপনাদের মাথায় আপনারা অবশ্যই হচ্ছে বাকি যে ক্লাসগুলো আছে এগুলো একটু দেখবেন, দেখে যদি আপনাদের কোনো কিছু ইয়ে থাকে যে ভাই এটা একটু পড়াইলে ভালো হইতো, এরকম কোনো কিছু বলবেন, আমি অ্যাড করে দিব। আর এই যে জিনিসগুলা, এইটা আমি পারলে নোট দিয়ে দিব, অথবা আপনারা যে কোনো একটা বই থেকে এই কয়টা জিনিস পড়বেন। আচ্ছা, সংসপ্ত কার সারেং বইটা আছে, পরের দিন পড়াবানে, এটা সহজ আছে, কঠিন না। আমি সাহিত্যের উপরে বেশি ভয় পাচ্ছি যে যদি গ্রন্থ সমালোচনায় আসলে কঠিন জিনিস কোনো কিছু চলে আসে, সেক্ষেত্রে আপনারা কতদূর কি অ্যান্সার করতে পারবেন, এটা নিয়ে আমার একটু বেশি ভয়। কিন্তু ওই 6 মাস যাই আসুক আপনারা ভালো লিখতে পারবেন। আপনাদের কি মোটামুটি একটা কনফিডেন্স আসছে? আমাদের তো সাহিত্যের ক্লাস শেষ, এই কোর্সের ক্লাস প্রায় শেষের দিকে। কি অবস্থা আপনাদের কনফিডেন্সের, একটু বলেন তো। ভাইয়া, আগে আমার একটা স্ট্রং বেস ছিল হচ্ছে বিজ্ঞান, আমি বিজ্ঞান নিয়ে খুব আশাবাদী ছিলাম। এখন মনে হয় আমার বাংলাটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। মানে আমার এখন, আমি যে কয়েকটা মডেল টেস্ট দিচ্ছি, আমার মনে হচ্ছে যে বাংলাটা আমার সত্যিই খুব ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আর মানুষজনের কি অবস্থা? আমি দোয়া করি আস্তে আস্তে বিজ্ঞানটা আপনার দুর্বল দিক হয়ে যায়। হ্যাঁ, আর আপনার বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলা, এইসব সবল দিক হয়ে পড়ে। আর আমার খুব উইক জোন এখন হচ্ছে বিজ্ঞান। আমি গতদিন আপনাদের কাজের জন্য একটা বিজ্ঞান ক্লাস নিতে যাই, আমার খুব কষ্ট হয়েছে। বিজ্ঞানের উপরে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উপরে চিন্তা করেন, কিন্তু আসলে উম, যাই হোক, সব দিকে হচ্ছে সমান পারফরমেন্স রাখতে হবে আর কি। ঠিক আছে ভাইরা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আর সাহিত্যের আমরা আর একটা ক্লাস করব। এরপর হচ্ছে আমাদের মনে হয় আপনাদের সাথে আমার টানা কিছু ট্রান্সলেশনের ক্লাস হলে এই কোর্স শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আবার পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।